এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস অনলাইনে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আরেকবার আজ আমাদের সঙ্গে এমন একজন মানুষ আছেন যিনি প্রাক্তন আমলা থেকে একজন সফল মেয়র হিসাবে দুর্গাপুরে কাজ করেছেন এবং সাম্প্রতিককালে এই দুদিন আগে যে বৃষ্টি হলো এবং তাতে পুরো পরিষেবার নামে দুর্গাপুরের মানুষ যে পরিস্থিতি দেখতে পারলো জল নিয়ে, এবং পুরো দুর্গাপুরের সামগ্রিক উন্নয়ন নিয়ে একজন প্রাক্তন আমলা এবং একজন প্রাক্তন মেয়র হিসাবে উনি কি ভাবছেন, আমরা মনে করলাম যে ওনার কথাও শোনা যাক এবং ওনার কিছু সাজেশনও নেওয়া যাক। আমি এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে এবং আপনাদের সবার পক্ষ থেকে দুর্গাপুরের প্রাক্তন মেয়র শ্রী দিলীপ অবস্থিকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নমস্কার স্যার। নমস্কার। আমি সমস্ত দুর্গাপুরবাসীকে আমার সশ্রদ্ধ প্রণাম, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। সকলে ভালো থাকুন এবং আমার দুর্গাপুর সম্বন্ধে যতটুকু অভিজ্ঞতা আছে আমি মদন সিংয়ের ডাকে এখানে এসে এক্সপ্রেস নিউজের মাধ্যমে আপনাদের কাছে সেটা প্রকাশ করার চেষ্টা করব। এরপরে আলোচনা আপনারা শুনুন ভালো করে, যদি কিছু আপনাদের জানার থাকে বলবেন, আমি যতটুকু সম্ভব আমার তরফে আপনাদের সন্তুষ্ট করার চেষ্টা করব। উত্তর স্যার, প্রথমে তো জিজ্ঞেস করতে চাইছি আপনি কেমন আছেন আর এখন কি করছেন? আমি আছি তো দেখতেই পাচ্ছেন যে আমি যেটা আপনাদের ওই যে আমলা বললেন না, আমাদের একটা কথা আছে যে ফিজিক্যালি ফিট অ্যান্ড মেন্টালি অ্যালার্ট। আচ্ছা, এই দুটোই আমার কিন্তু আছে, যে আই এম স্টিল ফিজিক্যালি ফিট অ্যান্ড মেন্টালি অ্যালার্ট। আচ্ছা, এইটা হচ্ছে বড় কথা। আর কি করছি মানে বলি, আমি এতদিন ধরে চাকরি করে এসেছি এবং চাকরিতে আমার বিভিন্ন সরকারি অফিস থেকে আরম্ভ করে বিভিন্ন কর্পোরেট হাউস থেকে আরম্ভ করে ও সব অনেক যোগাযোগ আছে এবং বিভিন্ন কর্পোরেট বডির লোকরা এখনো পর্যন্ত আমার কাছে আসেন তাদের নিতে, সাজেশন নিতে। তারা কি করবে না কেন, আইনিও আসেন, তাদের নিজেদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম নিয়েও আসেন। আর জনগণের ব্যাপারে আমি বলি, দুর্গাপুরে যারা জনগণ আছেন তারা প্রতিদিনই খুব কম করেও আমি 8-10টা তাদেরকে টেলিফোন পাই, বিভিন্ন নাগরিক পরিষেবা নিয়ে বলে যে স্যার এটা কি হবে, কোথাও হয়তো জল নেই স্যার, একটু জল আসছে না একটু বলে দেবেন, কিংবা কোনো জায়গায় হয়তো জঞ্জাল উঠছে না একটু বলে দেবেন। তো এই জিনিসটা দুর্গাপুরবাসীরা আমাকে এখনও করেন, এটা ভালোবেসেই করেন এবং এটা আমাকে উত্ত্যক্ত করেন বলে হয় না। অনেক সময় আমার বাড়িতে আমার মিসেস বলে যে তুমি তো ছেড়ে দিয়েছো অনেকদিন, তুমি এইগুলো নিয়ে মাথা ঘামাও কেন? আমার দেখো যে আমি মাথা ঘামাই না, কিন্তু যারা বলছে তারা একটা আশা নিয়ে বলছে, তারা আশা ভঙ্গ হবে কেন? আমি তো দুটো কথা বললে তো আমার পকেট থেকে কোনো পয়সা দিতে হচ্ছে না, আর আমার কোনো স্পেশাল এনার্জি ক্ষয়ও হচ্ছে না। অতএব আমি একটা কাউকে যদি বলে দিই যে এই গতকালই শুনলাম যে বিধাননগর অঞ্চলে একটা পাম্প পুড়ে গেছে, তো ওখানে তো পাম্প পুড়ে গিয়ে তো বিভিন্ন লোকের যে জল আসবে কিনা, 3 দিন নাকি জল আসবে না, ওখানে আমরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি কি হচ্ছে। তারপরে শুনলাম যে দুটো পাম্পের মধ্যে একটা পাম্প উড়েছে, একটা ঠিক আছে, একটা এলাকাতে অসুবিধা হবে। তো আমি সুকান্তকে বললাম যে তুমি একটা মাইকিং করে দাও যে এই জিনিস হয়েছে, আমরা পাম্পটা সারাচ্ছি, হয়তো 2 দিন সময় লাগবে, কিন্তু আপনারা জল একটু রেশন করবেন, চালাবেন, খাবার জলটা ধরে রাখুন, আর বাকি আপনাদের আপনি গার্হস্থ্য কর্মের জন্যে
যে জল সেটা আমরা ট্যাঙ্কার দিয়ে দেবো। হ্যাঁ, এবং একটা জিনিস হচ্ছে, আমি আগে বলতাম যে রূঢ়ভাবে আরও বলতাম যে দেখুন, আপনাদেরকে গাড়ি ধোয়া কুকুর ধোয়ার জল দিতে পারবো না, কিন্তু আপনাদের শৌচকর্ম এবং স্নানের জন্য জলটা আমি দিতে পারবো। আমি আসছি আপনার আপনি নিজেই স্বীকার করছেন, আপনার সঙ্গে কথাবার্তার মধ্যে আপনি দু তিনটে পয়েন্ট রাদার আপনি আমাদেরকে ধরিয়ে দিলেন। এটা নিয়ে আলোচনাটা আস্তে আস্তে আমরা উত্তপ্ত করবো আর কি। প্রথম হচ্ছে যে আপনি বললেন যে ইউ আর ফিট অ্যান্ড ফিজিক্যালি মেন্টালি অ্যালার্ট, ঠিক আছে? এটা কি কোনো সংকেত পুনরায় রাজনীতিতে ফুল ফ্লেশ সক্রিয় হবার? শুনুন, আমি রাজনীতিতে সক্রিয় বলতে কি জিনিস আমি জানি না, এবং রাজনীতি কি জিনিস আমি মানে, এখন রাজনীতি বলতে আমার যেটাকা ধারণা যে রাষ্ট্র পরিচালনার নীতি, যে কি করে রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র মানে হচ্ছে জনগণ। তো জনগণের যেখানে ভালো হবে, জনগণের উন্নয়ন হবে, জনগণের থাকার পরিবেশটা ভালো হবে, সেই কাজটা করা যদি রাজনীতি হয়। আমি রাজনীতির সাথে আমি চাকরি জীবনের প্রথম দিন দিকেই ছিলাম। তখন চাকরিতে আমি বিডিও হিসেবে চাকরি শুরু করি। তো বিডিও জানেন তো যে গ্রামে এখন বিডিওদের অনেক কিছু হয়েছে, গাড়ি হয়েছে, আমরা বাসতে ঝুলে ঝুলে অফিসে যেতাম, তারপরে সাইকেলে করে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়াতাম। রাস্তাঘাট ছিল না, রাস্তাঘাটে করেছি, তারপরে ড্রট করেছি, ফ্লাড করেছি, নানা উন্নয়ন করেছেন। ইলেকশনটা তো উন্নয়নের মধ্যে না। আর আপনি আলোচনার মধ্যে দিয়ে একটা কথা আপনার বেরিয়ে এলো, আমি জাস্ট এমনি মানে খুব লাইটলি আলোচনাটা আপনার সঙ্গে আলাপচারিতাটা অনেকদিন পরে করছি, তো ভালো লাগছে। আপনি বললেন যে মিসেস বলে যে তুমি ছেড়ে দিয়েছো, তাও কেন করছো? আপনি কি সত্যি সত্যি ছেড়ে দিয়েছিলেন, না আপনাকে এক্সিট করতে বাধ্য করা হয়েছিল? কারণটা কি আপনার কি মনে হয়? আজকে একটু খোলা মনে যদি আপনি বলতেন। এবারে যার কারণটা আমি নিজেও জানতাম, বুঝতে পারিনি। তো একটা জিনিস হচ্ছে, আপনাকে আমি পরিষ্কার বলি যে আপনি এখন রাজনীতিতে আসার কথা, যে এখানে যারা কাউন্সিলর ছিলেন প্রথম দিন থেকে, তো কাউন্সিলরদের সাথে আমার কাজ করার যে মানসিকতা এবং কাজ করার ধরন এবং তাদের সাথে তালমিল আমার খুব একটা ছিল না প্রথম দিন থেকে, মানে ফ্রম দি ডে -1। তখন আমার মেয়র হিসেবে হওয়ার পরেই আমি রিয়াকশন দেখেছিলাম কয়েকজন কাউন্সিলরে, লোকটা কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো এরকম। তা আবার আমি তো ওইভাবে আমি তো এসেছিলাম। আপনি তো টর্চার তো কম করেননি, আপনি তো মানে যেভাবে কর্পোরেশনে ফতোয়াগিরি চালিয়েছেন এবং যেভাবে তানাশাহি করেছেন, যেভাবে হিটলারি করেছেন, আপনি কাউন্সিলরদেরকে এমআইসিদেরকে 4 বার তার গাড়ি করঙ্গপাড়া কেন গেছে সেইটা শোকজ করেছেন, আপনি প্রাক্তন কি নাম হচ্ছে চেয়ারম্যানের গাড়ি কেড়ে নিয়েছিলেন, অনেক তো আপনি করেছেন। তো তারা আপনার সঙ্গে এটা করবে না কেন? একজন তো ম্যাট্রিক্সের রোড করে দিলেন না বলে আপনার বিরুদ্ধে জেহাদি করে দিলেন, তো আপনি কাউন্সিলরদের নিয়েই তো মেয়র ছিলেন। না না, নিশ্চয়ই আমি আপনার সাথে আমি একমত। কাউন্সিলররা যারা, তাদের মূল কাজ ছিল যে এলাকার উন্নয়ন, জনগণের হিত সাধন করা, তাদের পার্সোনাল ব্যাপার না। আমার অর্থ হচ্ছে, আপনি যখন গাড়ির কথা তুললেন, যে গাড়ি একজন দেয়া হচ্ছে সরকারি কাজে, যে জনগণের কাজে সে যাবে, কিন্তু সেই জনগণের কাজে আমি দুর্গাপুর শহরটা এক মাথা থেকে এক মাথা, খুব বেশি গেলে 10 কিলোমিটার, একদিকে 12 কিলোমিটার, তাতে যদি একজন কাউন্সিলরের সারা দিনে 250 কিলোমিটার তিনি ঘুরে বেড়ান, তো মেয়র হিসাবে কি আমার, সে তো জনগণের পয়সাতে, জনগণের তেলের খরচায় ঘুরছে, সেখানে কি মেয়র তো আমার দেখার কথা যে সবকিছু ঠিক মতো হচ্ছে কি? আপনি কথা বললেন না যে আপনার মেয়র হওয়াতে কিছু লোক আপনার বিরুদ্ধে জেহাদ করে দিয়েছে, আপনিও তো তাদেরকে মানে অপদস্থ করার কোন জায়গা ছাড়েননি। না না, ছেড়েছেন কি? আমি কাউকে অপদস্থ করিনি। আমি আমার কাউন্সিলর দিকে যে দিতাম, সম্মান দিতাম। আপনাকে যখন বললেন আমি প্রতিটা কোনো ওয়ার্ড থেকে কেউ এলে আমি কিন্তু প্রথমেই তাকে কাউন্সিলের কাছে পাঠিয়ে দিতাম, যে আমার না ওনার কাছে যা, উনি বললে করব। এবং যে পাড়াতে যদি কোনো ফাংশনে যেতাম, সেই কাউন্সিলরকে বলতাম যে তাকে বলেছ কিনা, তিনি যদি থাকেন নিমন্ত্রণ করে আমি যাব। এবং আপনাকে একটা বলি, আমার কমলপুরে একটা কলেজে আমাকে নিমন্ত্রণ করেছিল,
একটা ওদের প্রোগ্রাম ছিল, তো আমি এখানে গেলাম, তো ওরা তো অতিথি বরণ করলো, সবই হচ্ছে। আমি দেখি আমার কাউন্সিলর নিচে বসে আছে, তারা অনেক লোককে ডাকলো, তারপর ডাকবার পরে দেখি আমার কাউন্সিলরকে আর মঞ্চে চাপালো না। তো আমি কলেজ অথরিটিকে জিজ্ঞেস করলাম যে আপনারা মঞ্চে সবাইকে ডাকা হয়ে গেছে, এরপর কি প্রোগ্রাম শুরু করবেন? তো ওদের প্রিন্সিপাল যারা করে বললেন হ্যাঁ আমাদের স্যার হয়ে গেছে, তাহলে আপনি যদি পারমিশন দেন বললেন। আমি তাহলে আমার একটু ছোট্ট ইয়ে আছে, আমি একটু নিচে যাবো, একটু প্রয়োজন আছে, ফর নেচার্স কল। এই বলে নেমে সোজা গাড়িতে চেপে আমি চলে আসি। পরে তারা আমার কাছে এসে বললেন কেন আমরা আপনাদের লজ্জা করে না? যে আমার ওই পাড়ার কাউন্সিলর, তাকে মঞ্চে নিচে বাসিয়ে রেখে আপনারা সবাই লোককে, আমি সেই মঞ্চে আপনি যাদেরকে দেখেছেন তাদের সাথে মঞ্চ শেয়ার করতে পারবো না। না এটা 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 তো না আমি বলছি, এবং আমি যে কোনো গেলে বিরুদ্ধে এত ক্ষোভ কেন, এত উদ্যতর অভিযোগ কেন? আপনার বিরুদ্ধে একটা সময় লো কনফিডেন্স মোশন আনার চেষ্টা হচ্ছিল কেন? মানে কেন, মানে এত ক্ষোভ কেন সেটা আমি তো জানি না। আমার তারা তো ডাইরেক্টলি আমাকে ভোটের কথা কিছু বলেননি। হ্যাঁ, আমি বলতাম যেটা, যে তোমরা আইন মেনে করো, আইন মেনে করো, আইন মেনে চলো। হ্যাঁ, তোমার প্রয়োজন, এমনও আপনি বলছেন গাড়ির কথা হয়েছে, কিন্তু গাড়ির কথা হয়েছে যখন একজন আমার কাউন্সিলর এসে বললেন যে তার স্ত্রীকে নিয়ে তুমি ব্যাঙ্গালোর যাবেন। আমরা কিসে যাবেন এখান থেকে? না আমরা না, আপনি অফিসিয়াল গাড়ি নিয়ে যান, আপনার লগ বই আমি সই করে দেবো। আরেকজন কাউন্সিলর বললেন তার নিজস্ব কারণে, তার পারিবারিক একটা কাজ ছিল ঝাড়খণ্ডে, তিনি যাবেন তার বাপের বাড়িতে। আমি তো এটা অ্যালাউ করেছি, নিশ্চয়ই প্রয়োজন হলে নিশ্চয়ই অ্যালাউ করবো, কিন্তু প্রতিদিন 250 কিলোমিটার, এবং যেখানে আমিও দেখাতাম তাদেরকে যে সরকারি নিয়ম আছে যে 5 লিটারের বেশি তেল পাবে না, আমরা 5 লিটারের মধ্যে ঘুর। এবং এমনও আছে ড্রাইভাররা 200, 250, 300, 500 লিটার তেল নিয়েছে, তার কোনো হিসাব পাওয়া যাচ্ছিল না। আমি সরকারি খরচাটা কমাতে চেয়েছিলাম এবং সরকারি মতে চলতে ছিলাম। এমনও হয়েছে, আমি খরচার কথা আরেকটা বলি, আমার একজন এমএমএসের চেম্বারে চায়ের বিল আসতো, তো চায়ের বিল দেখলাম একদিন 259 কাপ চা একদিন। তো আমি তো কাউকে চা খাওয়াতেন না, তো না, তারপরে বন্ধ করলাম আমি চাটা। আমি তো খাওয়াতাম না, কিন্তু তার ঘরে চা, তো আমি 259 কাপ চা যদি হয়, আপনার ঘরে কটা চেয়ার আছে, কতক্ষণ অফিসে থাকেন, আর কতবার চা ঢুকলে 259 কাপ হয়, আপনি আমাকে হিসেবটা দিন। তো উনি বললেন না, এটা আমার দেখুন চা, এটা আপনার বৈঠকখানাও না এবং এটা আপনার পার্টি অফিসও না, আপনি নিশ্চয়ই আপনার ভ্যালুড কাস্টমার হলে তাকে নিশ্চয়ই আপ্যায়ন করবেন, কিন্তু আমার মনে হচ্ছে এরপর থেকে আমি আমার ঘরে চা ঢুকতে দিই না। আপনি যেটা বললেন, আপনি চা খেতে দিতাম না, চা ঢুকতে দিন, আমি নিজেও চা খাই না। তো আপনারা এই চায়ের এটা ক্যান্টিন থেকে বন্ধ করুন। আপনি প্রত্যেককে একটা করে ইলেকট্রিক কেটলি কিনে দিচ্ছি, একটা করে টি ব্যাগ দিয়ে দিচ্ছি, যারা দুধ দিয়ে খাবেন তার জন্য আমরা আমুলের 1 টাকা করে প্যাকেট দিয়ে দিচ্ছি। আপনাদের তো অর্ডার নিয়ে আছে, একজন দুজন করে নিজেরা চা করে খাবেন, কাউকে 1 কাপ 2 কাপ করে দিলে খাওয়াবেন। আপনি দয়া করে ক্যান্টিন থেকে চা আনা বন্ধ করুন। আচ্ছা, এইগুলোর উপরে আসছি একটু পরে। আপনাকে যখন আমরা পেয়েছি কিছু পজিটিভ কথা বলি, তারপরে এটা আমরা আসবো, এটা শেষটা আমরা এই দিক থেকে করবো। আমরা সাহেব, আপনি এখানে মেয়র হওয়ার আগে অনেক দিন আপনি এখানে, আপনি যেরকম বলছেন আপনি ভিডিও ছিলেন, আপনি গোটা দুর্গাপুরটা আপনি গর্ব করে কখনো কখনো বলতেন যে যারা বলে যে দুর্গাপুরে আমাদের জন্ম, তাদেরকে আমি বলতে চাই যে দুর্গাপুরের জন্মটা আমি দেখেছি, এটা আপনি বলে থাকেন। সত্যি কথা। আমি আপনার কাছে জানতে চাইছি যে প্রাক্তন মেয়র হিসাবে আপনিও তখন ছিলেন, এই দুর্গাপুরের সামগ্রিক ডেভেলপমেন্ট যেটা হয়েছে সেটা কি প্ল্যান মাফিক হয়েছে? আপনি টাউনশিপগুলোর কথা ছেড়ে দিন, তাহলে এই যে সিটি সেন্টার ভিত্তিক বা বেনাচেটি ভিত্তিক যেগুলো হয়েছে, প্লাস এই যে একটা পৌর অঞ্চলের মধ্যে 700-750 উপরে খাটাল, এটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? আপনার সময়ও তো এটা ছিল, এর ব্যাখ্যাটা আপনি কিভাবে করবেন? আচ্ছা, আমি একটা জিনিস বলি প্রথমে, যে একটা যে কোনো কারিগরকে
নতুন একটা কাপড় দিয়ে যদি বলি একটা পাঞ্জাবি তৈরি করে দাও, সে মনের মতো একটা ডিজাইন করে করতে পারবে। কিন্তু একটা ছেঁড়া ফাটা কিংবা ইউজ করা যদি একটা দেয়া যায় কামিজকে, সেটা কেটে কতটুকু সাজাতে পারবে। এখন আমি যখন এসছি তখন দুর্গাপুরের অনেক কিছুই মানে বিশেষ করে যে দরকার সেগুলো কিন্তু আনপ্ল্যান্ড ওয়েতে কিংবা এভাবে যেভাবে হয়েছে হয়তো হয়নি। আমি একটা একটা করে বলছি। এক নম্বর খাটালের কথা বললেন। খাটালের কথা যেটা হচ্ছে, আমি তখন প্রশাসনে ছিলাম, দুর্গাপুরে তখন পোস্টিং ছিলাম। 91 সালের মেহবুব জাহিদি যখন মানে আমাদের মন্ত্রী হলেন, পশুপালন মন্ত্রী, তো সেই সময় কলকাতা থেকে খাটাল সরানো হবে একটা গভর্নমেন্টের ডিসিশন হলো। তো উনি ছিলেন পশুপালন দপ্তরের মন্ত্রী, ওনার উপর দায়িত্ব হলো যে ওখান থেকে কি করে খাটালগুলো সরানো যায়। তো উনি তার আগে তো বর্ধমানের সভাধিপতি ছিলেন, বর্ধমান জেলাটা উনি কোনো ভালো চিনতেন। তো উনি ডিসিশন নিলেন যে এই যত খাটাল আছে, যত মোষগুলো আছে, সেগুলোকে তাকে করে দুর্গাপুর এবং আসানসোলে গিয়ে ছেড়ে দেবো। এটা কি বলছেন আপনি? ইয়েস, এটা ঘটনা। আমি অথরিটি নিয়ে বলছি। মানে আমি তো রাইটার্সের তখন, এবং আমি সেই সময় কিছুদিন রাইটার্স বিল্ডিংয়ে এইখান থেকে আমাকে সিপিএম তাড়াবার পরে আমি কম্পালসারি ওয়েটিংয়ে ছিলাম, করিডোরে ঘুরে বেড়াতাম। আচ্ছা। এবং এটার ইতিহাস হচ্ছে, মেহবুব জাহিদি কলকাতার থেকে যত মোষগুলোকে নিয়ে এসে দুর্গাপুরে এসে প্রথমে সিটি, আপনি দেখেছেন ডিবিসি মোড়ের যে উপরটা আছে ওখানে বসানো হয়েছিল, শোভাপুর এবং আমাদের এদিকে যেগুলো গ্রামের দিকে জঙ্গল দিকে বীজরা ওইদিকে বেশ কিছু রাখা হয়েছিল, পারদই মৌজাতে কিছু রাখা হয়েছিল, আমাদের ডিএসপি গেটের আশেপাশে তামলা আশেপাশে বেশ কিছু রাখা হয়েছিল। এরপরে আসানসোল সাব ডিভিশন থেকে কি নেওয়া হয়েছে আমি খবর, কিন্তু দুর্গাপুরে আমি যখন যেহেতু ছিলাম আমি জানি এগুলো হয়েছিল। এবং এইটা পুরোপুরি আজকে উনি নেই, উনি শ্রদ্ধেয় নেতা ছিলেন এবং মানে জনগণের নেতা ছিলেন। এটা ওনার মন্ত্রিত্ব করতে গিয়ে এবং বর্ধমানের সভাধিপতি হিসেবে এখানে প্রচুর জায়গা আছে, এবং কলকাতা সাফাই করে কলকাতাও সাফাই হলো না, আর এইগুলো আমাদের এসে পড়লো। এবং যারা খাটাল করে আপনি জানেন, এরা বেশিরভাগই আমাদের প্রতিবেশী রাজ্যে করে, তারা গাড়ি করে ট্রেনে করে সব দেখবেন মোষ আসে আসে, তারা দেখলো দুর্গাপুর আসানসোল হলে আমাদের বাড়ির কাছাকাছি হবে, দরকার হলে হাঁটিয়েও নিয়ে আসতে পারবো, তারা সাদরে সেখানে চলে এলো। এর সমাধানটা কি? মানে এখন ধরুন পুরো এলাকার মধ্যে আজকে যদি 700-র উপরে খাটাল থাকে, আপনারা তো কিছু করতে পারলেন না, এখন মুখ্যমন্ত্রী নতুন করে উচ্ছেদের কথা বলছেন, এবং কোন নেতা আপনাদের বলছেন যে এরা যারা আছে তারা আমাদের ভোটার নয়, ন্যাচারালি এদেরকে এখন উচ্ছেদ, দিস ইজ দ্য রাইট টাইম এইটা শহরের জঞ্জাল পরিষ্কার করা। আপনার কাছে বিকল্প কি? মানে আমি বলি যে আমি যে এখন যা শুনুন, এবারে এই যে খাটালগুলো আছে, এই খাটালগুলোও কিন্তু জনসেবার কাজে লাগে। তার কারণে দুধটা আমাদের একটা আছে, এরা দুধের সাপ্লাইটা ভালো দেয়, এবং দুধের সাপ্লাইটা থাকার জন্যে আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে প্রত্যেকের বাড়িতেই কারো 8 লিটার, কারো 1 লিটার, কারো 5 লিটার দুধ প্রয়োজন হয়। দুধ হচ্ছে আমাদের অঙ্গাঙ্গি, বেশ করে বাঙালি কেন ভারতীয়, এটা আমাদের ফুড হ্যাবিটের মধ্যে দুধটা পড়ে, এটা সাপ্লাইটা করে। এবং তখন যারা বসেছিল আনপ্ল্যান্ড হয়ে গেছে, পরবর্তীকালে হচ্ছে যে এদের আবার সংসার বেড়েছে। একজন বড় লোক ছিল, তার প্রায় 4 ছেলে ছিল, হয়তো 4 ছেলের মধ্যে হয়তো 2 ছেলে অন্য ব্যবসাতে গেছে, 3 ছেলে হয়তো এখানে এসছে, এই করে বেড়ে গেছে আস্তে আস্তে। এখন এইগুলোকে যদি যে জায়গাগুলোতে আছে সেগুলোতে যদি একটু প্ল্যান ওয়েতে করা যায়। কিন্তু এইখানে এডিডিএ চেয়ারম্যান বসে বলে গেছেন যে কেউ আসবে আর সরকারি জমিতে খাটাল করে দেবে, আর আমরা সেটাকে বলে দেব যে রিহ্যাব করব, এটা তো আমাদের দায়িত্ব নয়। এখন এটা যেটা শহরের মূল পুরসভার অন্দরে যে খাটালগুলো আছে, এখন তো মুখ্যমন্ত্রী বলেছেন উচ্ছেদের কথা, এখন তো মুখ্যমন্ত্রী বলেছেন জঞ্জাল পরিষ্কার কথা, মুখ্যমন্ত্রী বলেছেন সরকারি জমি খালি করাতে হবে, এটাই তো সুযোগ। তাহলে এদের
আমি আপনার কাছে জানতে চাইছি যে এদের শহরের বাইরে কিছু সরকারিভাবে করা যাবে, না তাদেরকে উচ্ছেদ করে নিজেদের ব্যবস্থা করতে হবে, কোনটা করা উচিত? কারণ হচ্ছে যে একটা তো পরিষ্কার সরকারি জমিতে যে কেউ এসে দখল করে নেবে এবং তারপরে তাকে পুনর্বাসন দিতে হবে, এটা তো কোনো নিয়ম হতে পারে না। আমরা ধরুন একটা জমি কিনেছি, এখানে ধরুন আজকে ডেটে 2 কোটি 3 কোটি টাকার একটা 4 কাঠা জমি পাওয়া যাচ্ছে, আর এমনিতে কেউ এসে খাটাল করে নেবে, এটা তো মেনে নেওয়া যায় না। এটার আপনাদের কাছে, আপনি যেহেতু রাজনৈতিক ব্যক্তি পুরো দমে নন আর কি আমলা, আপনার কাছে জানতে চাইছি এর রাস্তাটা কি? না শুধু রাজনীতির জন্য শুধু রাজনীতি হবে না, রাজনীতি আমি দেখুন রাজনীতির ব্যাপারে আমার ওই ধরনের ব্যাপারে আমার কিছু নেই, উচ্ছেদ করে আমি করে দেবো। নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে জনগণের অসুবিধা হয় নিশ্চয়ই খাটাল হলে, সেই অসুবিধাটা দূর করা এটা প্রশাসনের কাজ। তিনি প্রশাসনের লোককে বলেছেন তারা সলভ করবে। তার কারণে হচ্ছে রাজনীতি যারা আছেন তাদের কাজ হচ্ছে একটা পলিসি ঠিক করা, এক্সিকিউশন দায়িত্ব হচ্ছে প্রশাসনের। আপনি যেহেতু দুটোই ছিলেন, আপনার কাছে আমি সমাধানটা চাইছি। না আমি এবারে বলছি, এখন হচ্ছে এদিকে তো নিয়ে এসে আমি তো রেডিমেড যে এতগুলো খাটাল আছে, এত আছে, এদের সাথে এদের রুজি রোজগার আছে, তার সাথে আমাদের জনগণ যারা আছে আমি তুলে দিলাম, তারপর দেখলাম দুধ পাচ্ছে না পাড়াতে, সেটা দেখতে হবে। সে এখানে আমাদেরকে সামাজিক কতটা সেখানে ধাক্কা খাবে, সব মিলে এটা প্রশাসনে বসে এটা তো রাতারাতি করার কিছু নেই। তো এটাকে পুরোপুরি উচ্ছেদ না করে এটাকে অর্গানাইজড ভাবে যদি করা যায় এবং জনগণের অসুবিধা ভাবে কিভাবে করা যেতে পারে, সে জায়গা শুনুন যে জায়গাতে আছে সেই জায়গাগুলো তো একটা ওই করে ওই যে বলছেন এলো বসে গেল, যেমন হচ্ছে কি হয় যে আমি বসলাম, তারপরে আমি গ্রাম থেকে আমার ভাইপোকে নিয়ে এলাম, তারপর জামাইকে নিয়ে এলাম, এইগুলো একটু নজর যদি রাখা যায়, এগুলো বলতে হবে যে দেখো তোমাদের একটা সেন্সাস করে যে এই কটা ফ্যামিলি আছে, এই তোমাদের এরিয়া, এর বাইরে তোমরা যাবে না, এটা করবে না। 1 নম্বর। 2 নম্বরতে তোমাদের যেমন হচ্ছে আমি রাঁচি কলোনিতে গিয়ে দেখেছি তারা সব গোবরগুলো ড্রেনে ফেলে দেয়, এবং ড্রেনে ওটা হচ্ছে রাঁচি কলোনি, আমি জাস্ট নাম বললাম, তামলার ওখানেও দেখেছি সব নিয়ে গিয়ে ওই তামলা নদীতে ফেলে দিচ্ছে। এইগুলোকে যদি এগুলো ভালো সার হয়, যদি এক জায়গায় যদি আমার যদি গোবর যদি এগুলোকে প্রসেস করা যায়, তার থেকে গ্যাস হতে পারে, ম্যানিওর হতে পারে, এই হচ্ছে সেইগুলো সম্বন্ধে যদি এগুলো প্রশাসনিক কাজ এবং সরকারের বিভিন্ন দপ্তরের সাথে কোঅর্ডিনেশনের কাজ, এইগুলো নিয়ে করলে হয়তো জনগণের যেটা অসুবিধা আপনি বলছেন একবারে, সে অসুবিধাটা দূর অনেকটা করা যাবে। হয়তো একেবারে আমি হয়ে যাবো না, কিন্তু একটা জিনিস হচ্ছে যে সুখের থেকে স্বস্তি কিছুটা আসবে। হয়তো সুখ দিতে পারা যাবে না, কিন্তু স্বস্তি দিতে পারা যাবে, স্বস্তি দেওয়া যেতে পারে। মানে তাহলে আপনার হিসাবে যদি আজকে যেরকম মাননীয় চেয়ারম্যান বলছেন যে আমরা মানে পুনর্বাসনের কোনো দায়িত্ব আমরা নিতে পারবো না, নেওয়া সম্ভব নয়, নেওয়া উচিত নয়, মুখ্যমন্ত্রী বলছেন যে মানে এনক্রোচমেন্ট সরাতে হবে, সরকারি জমি দখল মুক্ত করতে হবে, এবং খাটালওয়ালারা বলছেন যে আমাদের রুজি রোজগারের প্রশ্ন। এইবার দুর্গাপুর শহরে পুরো সেবা যদি দিতে হয় তাহলে এই খাটাল কিন্তু একটা বড় সমস্যা। আপনার সাজেশন হচ্ছে যে প্রশাসনিক লেভেলে বসে এইটাকে একটা সুরাহা করার এবং বাইরে কোথাও এদেরকে, পুরো এলাকার বাইরে কোথাও এদেরকে রিহ্যাব করা যেতে পারে। দুর্গাপুর এলাকাতে যা জায়গা আছে, দুর্গাপুরের অন্যান্য শহর তো দুর্গাপুরটা অন্য টাইপের, দুর্গাপুরে এদিকে কিন্তু অর্গানাইজ করলে একটা কিছু সুরাহা হতে পারে। আর পুনর্বাসনের কথা যেটা ডিডিএ চেয়ারম্যান সাহেব বলেছেন, সেটা তো উনি বলেছেন, উনি যেটা দেখেছেন, উনি যেটা বুঝেছেন সেটা বলছেন। এখন যে কোনো জায়গায় উচ্ছেদ করতে গেলে পুনর্বাসনের কথাটা এসে যায়, আমাদের এখন এটা হয়েছে। তো আমি এই সময় আপনি হয়তো বলেছেন যে পুনর্বাসনের সম্বন্ধে আমার কাছে অনেক আছে, আমি অনেক সময় অনেক কথা বললাম, আমার যাদের বাসনই নেই তাদের পুনর্বাসন কোথায়। আমাকে একজন বলছি আমার ডিএমসি অফিসের সামনে যেখানে এখন গাড়ি হয়েছে সামনে, ওখানে 5টা হকার বসতো, আমরা হকারগুলোকে তুলে দাও। তো আমাকে একজন নেতা বললো যে এরা 30 বছর বলছে। আমি বললাম 30 বছর এই এলাকাটাই তৈরি হয়নি, আর আপনি তো মশাই দুর্গাপুরের বাইরে থাকতেন, দুর্গাপুর তো এসছেন 3 দিন আগে, 30 বছর গল্প আমাকে শোনাতে আসবেন না, আমি এখানে বসতে দেবো না।
আর ওখানটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যখন জিটি রোড থেকে গাড়িগুলো ঢুকছে দেখবেন এখন ওই করে এগুলোকে তুলতে হবে। আচ্ছা, আপনাকে একটা কথা, তো এখন ব্যাপার হচ্ছে যে এক একজনকে আমি আপনাকে সরাসরি একটা কথা জিজ্ঞেস করি, মানে হয়তো আপনার বলতে অসুবিধা হবে, তবে আমার কাজ হচ্ছে প্রশ্নটা করা। এই যে আজকে একটা ঘটনা ঘটলো, মন্ত্রীকে ত্যাগপত্র দিতে হলো অখিলগিরিকে, এই তো এনক্রোচমেন্ট নিয়েই হলো। আপনি কি মনে করেন যে এই শহরে যারা এসে বাইরে থেকে বসছে বা জবরদখল করছে, এটাতে কোথাও না কোথাও এই রাজনৈতিক নেতাদের মানে পাওয়া দেওয়ার কিছু সম্পর্ক আছে? কেন টাউনশিপে জমি বিক্রি হোক, ডিএসপির জমি বিক্রি হোক, অথবা দুর্গাপুরে যে এই যে জবরদখল হোক, আপনি তো ঠোঁটকাটা লোক, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে ভালোবাসেন। আপনার কাছে আমি জানতে চাইছি যে এইটা কি আপনার মনে হচ্ছে এটাও কি আপনার সঙ্গে বিবাদের একটা কারণ ছিল না কর্পোরেশনে? না, আমার সাথে ওইভাবে বসানো নিয়ে নেই। তো আমার কাছে কানাঘুষো আসতো যে অমুক জায়গায় অমুক বসাচ্ছে, তমুক জায়গায় তমুক আসছে। আমি তাকে বলতাম যে দেখো তোমার নামে এই ধরনের কমপ্লেন আসছে, তুমি এগুলো করো না। তো আর তোমার কি দরকার এসব করার? আর আমি আজকে নেই, ও মারা গেছে, আমি ওকে খুব ভালোবাসতাম। আমাদের সৌরভ মুখার্জি, পবিত্র ও ভালো, মানে খুব ভালো ছেলে, রিয়েলি ছেলেকে আমি খুব ভালোবাসতাম। এবং ওর কিছু আমার যে তোমার যদি কোনো ফ্যামিলি চালাবার জন্য দরকার করো, তাহলে তোমার যাতে কিছু রোজগারের বন্দোবস্ত হয় তুমি বলো, আমি তোমাকে সাহায্য করব। মেয়র হিসেবে না, দিলীপ অবস্থি হিসেবে দুর্গাপুরে আমার অনেক পরিচিতি আছে, তুমি বলো কি সাহায্য চাও। আমি করেছিলাম, আমি নাম বললাম যে হয়তো বললো যে পবিত্র অমুক জায়গায় কোয়ার্টারের দখল করছে। তো এরকম কানাঘুষো এসছে, আমার কাছে কোনো ইয়ে নেই। তো আমি এটা বলতাম। তো আমার এই ধরনের যেটা হচ্ছে যে অ্যালিগেশন আছে, অ্যালিগেশন মানেই তো সে না দোষী না। তো অ্যালিগেশন যখন আসতো আমি রেসপেক্টিভ কাউন্সিলরদেরকে ভালোভাবেই বলতাম যে দেখো এরকম আসছে। দেখো আমার শুনতে খারাপ লাগে, তার কারণ আমার মনে হয় যে আমার যদি কোনো কাউন্সিলর দোষী হয় মানে আমি দোষী, তার কারণে আমি হেড অফ দি ফ্যামিলি। আমি এই কথাটা কিন্তু প্রত্যেকেই বলতাম যে কোনো তোমার বাইরে তোমাকে আমি ঘরের মধ্যে ইন ক্যামেরা এসে দুটো গালিয়ে দেবো, কিন্তু বাইরের লোক তোমাকে চোখ রাঙাবে এটা আমি হতে দেবো না। 100বার এইটা আমার নীতি ছিল। এবং এটা আমি 100 বলছি, যে কোনো কাউন্সিলরকে যদি আমি জিজ্ঞেস করি, আজকে নেই, আপনি যদি জিজ্ঞেস করেন যে দিলীপ অবস্থা এরকম, এবং পাবলিকলি আমি কোনো কাউকে কিছু বলেছি, হয়তো আমি আমার ঘরের মধ্যে ঢুকে তাকে ধমকেছি যে এটা তুমি কেন, এটা তোমার করা উচিত হবে না, এটা ভবিষ্যতে যদি হয় আমি এটা ছেড়ে দেবো না তোমাকে, হয়তো এরকম ধমকেছি। কিন্তু বাইরে বেরিয়ে কোনোদিন যদি কেউ কাউকে তাকে গলা উঁচু করে হয়তো বলে, মশাই আপনি কি মনে করেছেন, আমরা এই দেখো একবারে ঠেঙিয়ে করে দেবো, নাহলে আমার সিকিউরিটি আছে, কলারটা ধরে হাজতে পুরে দেবো। তুমি ওনাকে এইসব কথা কেন বলছো? তোমার যদি কিছু বক্তব্য থাকে ওনার চেম্বারে যাও, চেম্বারে গিয়ে ওনার সাথে কথা বলো। ওনার চেম্বারে তুমি যদি স্যাটিসফাই না হও, তুমি আমাকে এসে ওনার নামে বলবে এবং লিখিত বলবে যে কি আছে। এই করিডোরে দাঁড়িয়ে এইসব কথাবার্তা আমি কিন্তু পছন্দ করি না, আমি কিন্তু এলাও করি না এবং ভবিষ্যতে এলাও করবো না। তোমাকে আমি ওয়ার্নিং না, তোমাকে আমি ফাইনাল দিয়ে দিলাম। স্যার, আপনার কাছে আরেকটা জিনিস আমি জানতে চাইছিলাম, মানে আমি যেমনি আমরা আজকে প্রমোতে চালিয়েছি পুরো পরিষেবা নিয়ে, ধসের কথা আমরা বলেছি উচ্ছেদের কথা, আমরা দেনা পাওনার কথাগুলোও আসবো লাস্টের দিকে। আপনি তো অনেকদিন মেয়র ছিলেন, বা দুর্গাপুরে আপনি অনেকদিন আমলারও কাজ, আপনার কি মনে হচ্ছে না যে সিটি সেন্টারের এই পার্টটাতে শুধু একটা আধখাপচা উন্নয়ন হলো, আর জিটি রোডের ওই পার্টটা পুরো একটা অপরিকল্পিতভাবে থেকে গেল, এবং গোটা জায়গাটাতে উন্নয়নের ছোঁয়াটাও সেইভাবে লাগলো না? পলাশডিয়ার মতন গ্রাম সেইভাবেই থেকে গেল, কি নাম হচ্ছে যে ফরিদপুর গ্রাম সেইভাবে থেকে গেল, মানে একটা শহরের মধ্যে। এটাকে কিভাবে দেখেন আপনি? এবারে একটা কথা বলবো, হ্যাঁ, এটা প্রকৃতির নিয়ম। আচ্ছা, এটা কিন্তু দুর্গাপুরের কোনো নেই যে একটা সাইড হয়। আপনি যদি হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত ট্রেনে আসেন, ডান দিকটা দেখবেন শহর কি সুন্দর হচ্ছে, বাঁ দিকগুলো কিন্তু এখনো জঞ্জাল পুরোটাই। জিটি রোডেও আসানসোলে যায়, আসানসোল ঢোকার পর থেকে কালীবাড়ির পর থেকে বাঁ দিকটা যত ডেভেলপড, ডান দিকটা অতটা না, এবং রেল লাইনের পরে একবারেই না।
এইগুলো জনগণের মানসিকতা, প্রাকৃতিক পরিবেশ, আমার মনে হয় এই সব মিলে আমি দুটো জায়গা বললাম, ব্যান্ডেল থেকে হাওড়া, এবং এটা শুধু তাই না, কলকাতাও যদি যাই, আমরা ইস্টার্ন বাইপাসে যদি যাই, ইস্টার্ন বাইপাসের কলকাতার দিকটা মানে পশ্চিম দিকটা যতটা ডেভেলপড হয়েছে, পূর্ব দিকটা সেরকম হয়নি। এবং এটা প্রাকৃতিক ব্যাপার না, পরিকল্পনার অভাব? না, এটা প্রাকৃতিক ব্যাপার, জনগণের মানুষ, মানে প্রাকৃতিক এবং জনগণের মানসিক, কোনো বাস্তু ফাস্তুর ব্যাপার আছে? বাস্তু না, মানে ওই দিকটাই যাব না। যেমন আমাকে কেউ যদি বলে যে আমি যেমন কলকাতায় যেমন আমি ফ্ল্যাট কিনতে বললাম, যে আমরা ভাই আমি বাইপাস পেরোবো না, বাইপাসের এই দিকে হলে আমি নেবো। আচ্ছা, এটা কেন? আমাকে যদি বলে ওইদিকে তো সব ফ্যাসিলিটি পাবেন, রাস্তাঘাট, জল, ইলেকট্রিসিটি সবই আমার নিয়ে আছে, কিন্তু এই যে লোকের মানসিক, এই মানসিক আপনি যে কোনো শহর, মানে আপনি এই দিল্লিতেই যান, এই যে এতে বোম্বেতে দেখবেন সবই হচ্ছে ইস্ট আর ওয়েস্ট, আন্ধেরি ওয়েস্ট, আন্ধেরি বরিভিলি ওয়েস্ট হয়েছে, গোরেগাঁও ওয়েস্ট দিকটা ডেভেলপড, কিন্তু ইস্টটা হচ্ছে কিন্তু ডেভেলপ না, এবং ইস্টে প্রপার্টিরও দাম আকাশ জমিন তফাৎ। এটা কিন্তু দুর্গাপুরের দোষ না, এটা হচ্ছে আমাদের মানসিকতা এবং প্রকৃতির দোষ। আরেকটা জিনিস এটা আপনি স্বীকার করবেন কিনা জানি না, আমি আপনার কাছে জানতে চাইছি। আপনি চিন্তা করতে, আপনি অন্যান্য শহরগুলো সব চিন্তা করুন, ঠিক, আমি বোম্বে বললাম, কলকাতা বললাম, আসানসোল বললাম, দুর্গাপুর, যেগুলো আমরা চোখে দেখলাম। আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, আপনার কি মনে হচ্ছে যে দুর্গাপুরের যেভাবে ডেভেলপমেন্ট হওয়া উচিত ছিল সেইভাবে ডেভেলপমেন্ট এখন হচ্ছে না, বা যেটা হচ্ছে সেটা আনপ্ল্যান? আমি একটা উদাহরণ দিই আপনাকে। দুর্গাপুরে সরকারি বাসভবন বলতে এখন নতুন একটা এসডিও অফিস হয়েছে, আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল, একটা কোর্ট হয়েছে। আপনি কোর্টের দূরত্ব আর এসডিও অফিসের দূরত্বটা দেখুন, একটা মানুষকে যদি স্ট্যাম্প ডিউটি ওইখানে কিনতে হয়, ওইখানে কোথাও কি পরিকল্পনার কিছু অভাব? আপনি থাকলে মেয়র হিসাবে কি সাজেস্ট করতেন? শুনুন, একটা জিনিস হচ্ছে, আমি মেয়র হিসেবে সাজেস্ট করতে পারতাম, যখন আমার ডেভেলপমেন্টের জন্য মেন জিনিসটা হচ্ছে কোর্ট হয়ে জায়গাটা দরকার, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, এর 12টা বাজিয়ে দিয়ে গেছে সিপিএম সরকার। তখন সিপিএম আমলে সেই সময় আমি দুর্গাপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলাম, এবং আমি অনেক আলাপ আলোচনাতে থাকতাম সব ব্যাপারেই, কেন জানি না আমাকে রাখা হতো। তো আমার একটা সাজেশন ছিল যে দুর্গাপুরে একটা দেখেছেন যে কোনো সরকারি অফিস, মানে কোনো সরকারি বিল্ডিংয়ে ছিল না, এডিডি এর বিল্ডিংয়ে এসডি অফিস ছিল, ডিএসপির জায়গাতে থানা এবং পুলিশ লাইন ছিল, আর বাকিগুলো সবই ছিল। তো আমার ইচ্ছে ছিল দুর্গাপুরের সামনে যেখানে কনকাঙ্গন এবং এতে হয়েছে, সেখানে একটা অফিস কমপ্লেক্স তৈরি করব। যে দুর্গাপুর যেটা এডিডি বিল্ডিং এ যে এসডি অফিস ছিল, আমার ওদিকে কমার্শিয়াল বিল্ডিং যেখানে প্রথমে একটা ছিল, পরে আরেকটা হলো, দুটো হলো, মাঝখানে বড় মাঠটা। কিন্তু সেখানটা তখনকার দিনে এডিডি এবং সিপিএম এর যারা এখানে হত্যাকর্তা ছিলেন, তারা প্রাইভেট কোম্পানিকে বেচে দিলেন, এবং দুর্গাপুর অফিসের জন্য কোনো জায়গা রাখা হলো না। এবং দুর্গাপুরের যে জায়গাটা এখন এসডি অফিসটা হয়েছিল, আপনারা জানেন না, ওই জায়গাটা পুরো জঙ্গল ছিল, ডিবিসি মোড়ও কিছু কোনো ব্যাপার ছিল না, ওইদিকে জিটিও ছিল। ওখানে হঠাৎ হচ্ছে একটা 3তলা বিল্ডিং হয়ে গেল ডেপুটি ম্যাজিস্ট্রেটের থাকার জন্য। আমি তখন নতুন এসে জয়েন করলাম ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে। তো আমি এসডিওকে জিজ্ঞেস করলাম এটাকে, বলে ওইটা সাইটটা ছিল কেন? আমার তখন এসডিও এবং যে কোনো ডেপুটি ম্যাজিস্ট্রেটরা কিংবা পিডব্লিউডি ইঞ্জিনিয়ার, তারা সব সাইটটা সিলেকশন করলেন, তারা তো কেউ থাকবেন না ওখানে। কিন্তু ওখানে যে অবস্থা ছিল, তখন বেলা 10টার সময় যদি আমরা অফিসাররা অফিস চলে আসতাম, ঘরে আমার 5 বছরের কি 2 বছরের বাচ্চা আর 30 বছরের বউ ডাকাতি হয়ে গিয়ে কি তাদেরকে কেউ তুলে নিয়ে গেলে ও দেখার কেউ ছিল না, ওখানে কেউ যাবে না। এবং আমি করে আমরা কেউ যাইনি, কেউ ডিএসপি বাংলোতে থাকতাম, কেউ থাকতাম, আমি এমএমসি বাংলোতে। এখনো যেই না, তারপরে ওই বিল্ডিংটা ভেঙে ফেলা হলো, ভেঙে ফেলে, আর তার পাশে তো সিপিএম বস্তি বসিয়ে দিল এমএমসির লোকগুলোকে তুলে, এইদিকে উত্তর পল্লী আর এইদিকে পল্লী করে দিল। ওইদিকে একটা উত্তর পল্লী, একটা দক্ষিণ পল্লী, আর এইটা কি পল্লী নাম হয়েছে আমি জানি না। আমি আপনাকে জানতে চাই, ওইখানে ভেঙে এখন এসডিওর বাংলোটা তৈরি হয়েছে।
তার পাশে ফাঁকা জায়গাটা ছিল, ওখানে এসডি অফিস হয়েছে, একটা এসডি অফিস। আপনি আমাকে একটা কথা বলুন, একটা মানুষ যদি সকাল 10টার সময় এসডি অফিসে কাজে যায় তাহলে মোটামুটি তাকে 9টার সময় ঘর থেকে বেরোতে হবে, এবং সারা দিন যদি সে এসডি অফিসে কাজের মধ্যে থাকে, এক কাপ চা কোথায় খাবে? এইটা কার পরিকল্পনা, এবং এইটা কে ভাববে? মানে এইখানে যখন এডিডিএ বিল্ডিং এ যখন এসডি অফিসটা ছিল তখন সামনে ধরুন অনেকগুলো হোটেল ছিল, মানুষ খেতে পারতো, মানুষ চা খেতে পারতো। ওই জায়গাটাতে তো রোডের এমন অবস্থা, সামনেটাতে ধরুন মানে ফরেস্টের জায়গাকে ডেভেলপ করা হচ্ছে, ওইখানে পার্ক করা হচ্ছে, এইদিকে এইচডিও সাহেবের বাংলো, তারপরে সিএম এর সার্কিট হাউস, আর এইদিকে হচ্ছে আপনার এনার্জি পার্ক, আর সামনের দিকে ডবল রোড। মানুষ, সাধারণ মানুষ, মানে তারা যদি 8 ঘন্টা 10 ঘন্টা এসডি অফিসে কাজের জন্য আসে, এটা কি কোথাও আপনার মনে হচ্ছে না যে পরিকল্পনার একটা, বা ওইখানে এডিডি এর তরফ থেকে বা ডিএমসির তরফ থেকে কিছু স্টল করে মানে মানুষকে উপলব্ধ করানো উচিত টেন্ডার বেসিসে? মানে কিভাবে মানুষ পরিষেবাটা পাবে কোথায়? ওরা কি খেতে আবার ওই পুরনো জায়গাতে যাবে? শুনুন, এবার বলছি আমি, ওই জায়গাটা এসডি অফিসের যে সাইট সিলেকশন হয়েছে, আমি যখন মেয়র হয়ে আমি জানলাম, তারপরে যে কন্ট্রাক্টর আমার পরিচিত, সেই কন্ট্রাক্টরকে আমিই তাড়া দিয়ে বিল্ডিংটা তাড়াতাড়ি করিয়েছি। বাট আমি, যদিও আমার ব্যাপার ছিল না, কিন্তু আমি চাই যে দুর্গাপুরের বাসিন্দা হিসেবে দুর্গাপুরে একটা নিজস্ব অফিস হোক, এবং অফিসটা করার পরে আপনি যেটা বলছেন আমি পুরো চিন্তা করেছি, কিন্তু ওখানে স্টল করে দিয়ে জায়গা একবারে নেই। জায়গা যদি স্টল করে যায়, স্টল হলে গাড়ি থাকবে, থাকবে, করবে, এবং লোকে যে গাড়ি নিয়ে আসবে, গাড়ি রাখারও জায়গা কোথায় রাখবে? এবং ওইটা বললাম যে যারা তৈরি করার জন্য ডিসিশন নেন তারা তো জানেন যে আমরা তখন, এটা তো সরকারি লেভেলে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার থাকেন, আমাদের এসডিও থাকেন, ডিএম এর একটা রিপ্রেজেন্টেটিভ থাকে, এই করে একটা ডিসিশন। যেহেতু আমলা এবং প্রাক্তন, এখন তো কিন্তু সিপিএম তো কোনো জায়গা রেখে যায়নি, কোনো উপায় ছিল না, এবং এখন বিল্ডিংটা করেনি। আপনি নিজে বলছেন যে আমরা করেছি, বিল্ডিং করার আগে কি ভেবে আপনি এই মানুষের পরিষেবাটা, একটা মানুষ যদি ওইখানে যায় সে তো সারাদিন কোর্টে থাকবে, সারা এসডিওটা বিল্ডিংটা করলাম, কিন্তু জায়গাটা অ্যালটমেন্ট সেই সব আগে হয়ে গেছে। হ্যাঁ, জায়গা নেই তো, আর ওই জায়গাটুকুই হচ্ছে। আমি তো বলছি আপনাকে, এখন কি পরিষেবা? এখন তো এই কথাগুলো আমরা, এখন পরিষেবা আপনি যেটা বললেন, প্রাক্তন প্রশাসককে তো, এখন বর্তমান প্রশাসককে তো আমরা জিজ্ঞেস করতে পারছি না। আমি যদি আপনার সাজেশন চাইছি না, এখন বলছি আমি গেলে হয়তো আমাকে এসডি অফিসে যেতে হয়, তার কারণ হচ্ছে আমি তো হচ্ছে পেনশনার, আমাকে ট্রেজারিতে একবার করে জন্মের পরিচয়, মানে আমি বেঁচে আছি তার জন্য একটা প্রমাণপত্র করতে হয়, মাঝে মাঝে যেতে হয়, বিল আটকে গেলে একবার করে যেতে হয়, আমাকে এসডি অফিসে যেতে হয়। যাই হোক, ভালো লাগে, যাই, গল্প করি। কিন্তু এখন যেটা হচ্ছে যে এক গ্লাস হয়তো আমি গিয়ে 1 কাপ চা পাবো, কিন্তু জনগণের একটা হচ্ছে হয় ফ্লাক্সে করে নিয়ে যেতে হবে, আর না হলে হয় আমাদের ডিবিসি মোড়ে গিয়ে কিছু দোকান আছে, একটু হেঁটে কিছু দূর গিয়ে, হরিপুর থেকে যে লোকটা আসবে, কোনো উপায় নেই, ওই একবার এসে ঠেকলে তারপরে তাকে যেতে হবে, কোনো উপায় নেই। তার মানে কোথাও না কোথাও এখনো এইটা পরিষেবা, মানে আমি পরিষেবার কথা বলছি, মানুষের পরিষেবার মানে ভোগান্তির কিন্তু শেষ নেই। অনেক সময় প্রয়োজনের খাতিরে অনেক সময় হয়ে যায় টুকটাক। রাইটার্স বিল্ডিংয়েও তো করিডোরে অনেক চায়ের দোকান ছিল, আমরা গিয়ে খেতাম। এবং এখানে একটা ভালো গল্প আপনাকে আমি রাইটার্স বিল্ডিং সম্বন্ধে বলতে পারি, যদি সময় দেন বলি। তখন আচ্ছা, এন কৃষ্ণমূর্তি তখন চিফ সেক্রেটারি ছিলেন। তো এন কৃষ্ণমূর্তির চেহারাটা কিন্তু খুব খরবকাই এবং সেরকম ছিল না। তো উনি সিঁড়ি দিয়ে উঠছিলেন, আর আমাদের রাইটার্সের যারা করিডোরে আছেন তখন আমাদের দিদিরা মনিরা সব ট্রে করে নিয়ে এসে বিভিন্ন অফিসারের ঘরে ওই কাপে করে চা দিতেন, ইয়ে করতেন, চায়ের সাথে ওরা নিয়ে যাচ্ছে, তো উনি উঠছেন আর ওরা যাচ্ছে, একটা ধাক্কা লেগে গেছে। ধাক্কা লেগে যাওয়ার পরে কৃষ্ণমূর্তিকে কি বলে, তুমি বলছে এরকম ধাক্কা অনেক লাগে, আপনি জানতো? সে মহিলা এখন বলে দিয়েছে, সে তো জানে না চিফ সেক্রেটারি। তো চিফ সেক্রেটারি এসে হুলুস তুলুস। তো অ্যাক্সিডেন্টালি আমি সেদিন রাইটার্সে ছিলাম, তো রাইটার্সে এক মন্ত্রীর ঘরে বসছিলাম, আমরা কোনো ঘরে বসে আড্ডা মারে, শুনলাম এই ব্যাপার। আমরা চলো ভাই দেখি, সাংবাদিকরা ছিল, তো সাংবাদিক দিকে নিয়ে দেখলাম এই ঘটনা। উনি পিডব্লিউডি সেক্রেটারিকে বলেছেন এখনই সব ভাগাও, করিডোরে কোনো থাকবে না।
তো পিডব্লিউডি যে সেক্রেটারি তার ঘরেও সাংবাদিকরা গেল, আমিও গেলাম সাথে প্রতিশ্রুত জনতা হিসেবে। উনি বললেন দেখো চিফ সেক্রেটারি অর্ডার, এই ঘটনা ঘটেছে, হবে। তো তুলে দেওয়া হলো, হয়ে গেল, উঠে গেল। ও মা, সে তার 7 দিন কি 3 দিন কি 4 দিন পরে আবার দেখি সব বসে পড়লো। তখন হচ্ছে আমার যে নিডটা আছে, বাইরে থেকে আমি যাচ্ছি, ওই আমার মতো অনেক অফিসারই আসতো, অনেক ভিজিটার আসতো, এমনকি যারা ডিপার্টমেন্টের ক্লার্ক আছে তাদেরকেও চার্জ দিত, অফিসার দিকেও দিত। কিন্তু এই নিডটা তো দরকার, অতএব জনগণের নিডের জন্য নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। এইটা তোলা যাবে না। আর আমরা প্রায় 40 মিনিট আলোচনার মধ্যে চলে এসেছি, একটু শেষের দিকে যাব, তাহলে একটু গরম গরম আলোচনা হোক, নালে আপনাকে গরম কিছু নেই, লাভ কিছু হবে না। আমি পিসিআর কে বলবো, পিসিআর একটা ওই সিএম এর একটা বাইট চালাবার কথা, তারপরে আপনার একটা প্রতিক্রিয়া নিয়ে নিতে চাইছি, বাকিটা আবার আসছি। আমি সবাইকে সাথে নিয়ে চলার পক্ষে, কিন্তু কেউ যদি মনে করেন এটা নিয়ে রাজনীতি করবেন, আমি সেটার আবার বিপক্ষে। আশা করি কথাটা সবার কানে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কষ্ট করে সবাই এসছেন, জেলার সবাই, ডিএমএসপি থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে, এসডিও বিডিও থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি কাউন্সিলর থেকে শুরু করে, আর যে যে জায়গায় কাউন্সিলর নেই কিছু একটা বন্দোবস্ত করতে হবে। ইন্টার্নশিপ দিয়ে দাও, ওটা তো কলকাতা, ওটা তো হাওড়ার জন্য বলা হয়েছে, কিন্তু অন্যান্য জেলাও তো আছে। দুর্গাপুরে 6 জন আছে, 6 জনই অপদার্থ একজন ছাড়া। দুর্গাপুরে 6 জন আছে, 6 জনই অপদার্থ একজন ছাড়া। নতুন করে চেঞ্জ করতে হবে। ভালো লোক খোঁজো, পুলিশকেও বলো ক্রস চেক করে দিতে, কিন্তু পুলিশও অনেক সময় উল্টোপাল্টা ক্রস চেক করে দেয় নেতাদের কথায়। নেতাদের কথায় ক্রস চেক হবে না, কারেক্ট ইনফরমেশনটা দিতে হবে। আপনার একটা প্রতিক্রিয়া চাই। না, প্রতিক্রিয়া আমাদের ধরুন মুখ্যমন্ত্রী যে কথাটা বললেন, আমি মুখ্যমন্ত্রীকে চিনি, আমি উনাকে খুব কাছে থেকে, আজকে উনি মুখ্যমন্ত্রী হওয়ার না, উনি মুখ্যমন্ত্রীর আগের থেকেও মোটামুটি আমি চিনি। তার কারণ হচ্ছে আমি স্টুডেন্ট লাইফ থেকেই অনেক কংগ্রেসী নেতাদের সাথে, বড় বড় কংগ্রেসী নেতাদের সাথে কলকাতা হোক দিল্লি হোক আমার যোগাযোগ ছিল। এটা হয়তো দুর্গাপুরের অনেকে জানেন না। তো আমাদের ম্যাডামেরকেও আমি চিনতাম, হয়তো অতটা ইয়ে ছিল না বাই নেম, হয়তো উনি আমাকেও দু এক জায়গায় চোখে দেখেছেন। তো উনার কাছে স্পেসিফিক ইনফরমেশনের বেসিসেই উনি কথাগুলো বললেন। কারণ উনি যে কথাগুলো বললেন সেগুলোর ব্যাপারে তো আমার বক্তব্য কিছু নেই, যে আর রাজনীতির ব্যাপারে যেটা আমি সেগুলো নিয়ে মধ্যে যাচ্ছি না। তো আমি এটা বলবো যে উনি স্পেসিফিক ইনফরমেশন নিয়ে যখন বলেছেন, নিশ্চয়ই ওনার কাছে বিভিন্ন স্তর থেকে অনেক রকম তো আছে, মিডিয়া আছে যেগুলো যায়, তার বেসিসে উনি বলেছেন। এবং আলটিমেটলি যেটা উনি বললেন যে জনগণের পরিষেবার খামতি একটা হচ্ছে নিশ্চয়ই, এবং যার ইম্প্যাক্টটা হচ্ছে সরকারের উপরে পড়ছে, মানে চিফ মিনিস্টারের মাথার উপরে পড়ছে। এবং সেই থেকে উনি বললেন যে পরিষেবাটা যেন ঠিকমতো হয়, যারা দেখার মালিক তাদেরকে বললেন যে তোমরা দেখো। আমার মনে হয় যে এই কথাটাই উনি পরিষ্কার বলতে চাইলেন। এবারে যারা এগুলো দেখার কথা, চিফ মিনিস্টার তো দেখবেন না, হয়তো বললাম যে চিফ মিনিস্টারের যে পলিসি বেকার, উনি পলিসি ঠিক করে দিলেন। এবারে এক্সিকিউশনের যারা দায়িত্ব আছে তারা ঠিক করবেন, এক্সিকিউট করবেন, কিভাবে করবেন না করবেন এটা তো। কিন্তু উনি যে কথাটা বললেন যে ওই যে 6 জনের মধ্যে একজন, এখন ওই একজনটা আপনি দেখতে পাচ্ছেন কে? আমি পরশুদিন গেছিলাম, সবাই বলছে ওই একজনটা হচ্ছে আমি। হতে পারে, এখন সেই কথাটা আছে না, সে যে রদ ভাবে আমি দেব, বিজ্ঞ বলে আমি, আর পদ বলে আমি দেব, ভাবে হাসেন অন্তর্যামী। এখন সবাই ভাবে আমি দেব, সেখানে তো কে পদার্থ কে অপদার্থ আমি ইভ্যালুয়েশন আমার জানা নেই, কে কতটুকু কাজ করছে আমি করি না। আর একটা জিনিস হচ্ছে আপনাকে আমি বলি যে আমাকে এই নিয়ে আমাদের মাননীয় যখন পর্যবেক্ষক ছিলেন অরূপ বিশ্বাস মাঝে মাঝে জিজ্ঞেস করতেন এখানে কে কেমন কাজ করছে, অমুক করতো, আমরাও সবাই ভালো কাজ করছি। তো আমাকে একদিন বললেন উনি যে সাহেব, আমাকে সাহেব বলতেন, এখনও বলেন, খুব সম্মান করতেন। এবং আমি শুধু তাই না,
আমি দেখেছি সিএমের সাথেও আমার যতবার দেখা হয়েছে, আমি হয়তো এতেও দেখেছেন, উনি আমাকে সাহেব বলেই সম্বোধন করতেন, সত্যি খুব সম্মান করতেন। মানে যে সম্মান আমাকে করবে আমি তাকে নিশ্চয়ই 10 গুণ সম্মান ফিরিয়ে দেবো। বলে সাহেব আপনার কিন্তু নিন্দুকেরা বলে কিন্তু ওই সাহেব বলে বলেই আপনার উইকেটটা উনিই ফেলেছেন। আমি জানি না, নিশ্চয়ই উনি যখন দায়িত্ব দিয়েছিলেন তাহলে তো ওনারই ইয়ে হচ্ছে যে নিশ্চয়ই যে হ্যাঁ না এ ঠিক মতো কাজ করছে না, আমি অন্য কাউকে। ওই ঠিক কাজটা কোন কাজটা ঠিক করেননি আমি জানি না, আমি নিজের দোষ যদি নিজে বুঝতে পারবো তাহলে তো আমি সেটা শুধরে নেবো। আমাকে তো কেউ বলেনি যে আমি জানি না কোনো কিছু। মানে আপনি এমন জায়গায় কোথাও হাত দিয়ে দিয়েছিলেন যেটা আপনার হাত দেওয়া উচিত ছিল না, এটাও তো হতে পারে। কি করে বুঝবো? আমি তো অনেক জায়গায় হাত দিয়েছি। হাত দিয়েছি মানে কি, আমি যেটা করেছি, আমি একটা জিনিসই বলতাম সবাইকে, যে আমি যখন মেয়রের চেয়ারে বসে আছি, আমি মেয়র অব দি সিটি এবং 100% সিটি, এবং আমি যেহেতু চেয়ারে আছি তো আমার এখানে দায়িত্ব আছে এদের ইন্টারেস্টে দেখা। সেটা হচ্ছে 1 নম্বর তৃণমূল পার্টি, যেহেতু পার্টির থেকে আমাকে করেছে। আপনি আমলা হয়ে কিন্তু বলছেন যে পার্টির আপনি দাঁড়িয়েছেন, কিন্তু এখন যারা এডিডিএ বা এখানে বসে আমার সঙ্গে কথা হয়ে গেল এডিডিএ চেয়ারম্যান, উনি বলছেন আমি তৃণমূলের কেউ নয়, আমি কিন্তু অন্যের ব্যাপারে আমার বক্তব্য আমি বলতে পারবো না, সেটা তার ব্যাপার। কিন্তু আমার বক্তব্য বলছি যে যেহেতু আমি তৃণমূলের সিম্বল নিয়ে দাঁড়িয়ে ভোটে জিতে এসে আমি ইলেক্টেড মেয়র হয়েছিলাম, অতএব তৃণমূল পার্টির মেয়র আমি, অতএব তার জন্য আমার কিছুটা দায়বদ্ধতা আছে, আমি তার কাছে দায়বদ্ধ। 2 নম্বর দায়বদ্ধ হচ্ছে আমি দুর্গাপুরের জনগণের কাছে। 3 নম্বর দায়বদ্ধতা আছে আমার দুর্গাপুর কর্পোরেশনের কাছে। আর 4 নম্বর দায়বদ্ধ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে, যেহেতু এটা সরকারের। আমি এমন কাজ করিনি, কেউ আমাকে মেনশন করুক যে আমি এই 4 জনাকার ইন্টারেস্টের ক্ষতি করেছি। আমি মেনশন করব, আমি আপনার কাছে আসবো, একটু পরে আসবো, লাস্টের দিকে আসবো। আমি জাস্ট আপনার কাছে জানতে চাইছি যে এই যে সিএম আজকে প্রকাশ্যে জনসভা মানে একটা মিটিং এর মধ্যে বলছেন, আপনি মেয়র থাকলে আপনার কি প্রতিক্রিয়া হতো? ধরুন আপনাকেই বলে, আপনি চেয়ারে আছেন, আপনাকে অপদার্থ বলছেন, আপনি কি করবেন? আমাকে স্পেসিফিক্যালি যদি আমি এমন কথা কাজ করতাম না যে আমাকে ওই কথা বলা, আর যদি বলে দিতেন তাহলে কি করতেন? আমি নিশ্চয়ই ওনার সাথে গিয়ে দেখা করতাম, যে ম্যাডাম আপনি আমাকে পরিষ্কার বলেছেন, আপনি যদি আমাকে বলেন আমি নত মস্তিষ্কে মেনে নেবো, আমি ই করেছি যে এটা হচ্ছে, আর যদি না করে থাকি তো আপনি আমাকে সেটাও বুঝিয়ে দিন আমাকে, যে কেন আমি ওনার দেখা করতাম, 1 to 1 গিয়ে দেখা করতাম। আমি যদি অপদার্থ হই আমাকে অব্যাহতি দিন, সেটা তো না। একটা কথা বলতে গিয়ে এখন একটা কথা শুরু একরকম হয়, বলতে বলতে কোন জায়গায় যেত আগে তো বলা যায় না। কিন্তু আমি আমার বক্তব্য হচ্ছে যে আমি এমন কাজ করব না যে আমার দিকে কেউ আঙুল তুলুক। ঠিক আছে, আপনার দিকে একজন আঙুল তুলছে, আমি দেখাচ্ছি আপনাকে। একটু ধর্মেন্দ্র যাদবের একটু বাইকটা চালানো হোক। লাস্ট 1 ইয়ার আগে আমরা এটা করলাম, বা এখানে ছিল যে একবার টেন্ডার করে ওকে 6 months এক্সটেনশন, 1 year এক্সটেনশন, 3 month এক্সটেনশন, এটা চলতো। এখানকার বলতে পারেন ল হয়ে গেছিল আনঅফিশিয়ালি, ওটাকে আটকাবার জন্য আমরা একটু স্ট্রং হয়েছি। আজকে 1 বছর, আপনি ঠিকই বলছেন যে 1 বছর প্রায় বন্ধ ওটা, কিন্তু শুধু একটা বললে হবে না, সঙ্গে সঙ্গে 7+2 আছে, আজকে 5+2 স্মুথলি রান করছে। যারাই পেয়েছে অ্যাডভান্স টাকা আমাদেরকে পেমেন্ট করছে, তারপরে 1 yearও রান করছে সবের ক্ষেত্রে। দেখুন আটকেছে ওটাই যে একটা অ্যামাউন্ট নিয়ে তো ওরা টেন্ডার হয়নি এরকম নেই, 2 বার টেন্ডার হয়েছে, ওদের 2 জন কন্ট্রাক্টর নেননি, ওদেরকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। এরা একটা অ্যামাউন্ট নিয়ে নিত, টাকাটা হিউজ অ্যামাউন্ট নিত, ওরা এসে আমাদেরকে বলতো 50% জমা দিচ্ছি, তারপরে আর জমা দিতে পারবে। এটা ভুল ভাব, কার কাছে করেছে না করে জানি না। শাখা হয়তো আপনি যাকে ভাবছেন হয়তো এইদিকে ওইদিকে দেখাও হয়, কিন্তু এই ব্যাপারে আমার কোনোদিন ব্যক্তিগত আমার সঙ্গে কোনো কথা হয়নি। আর যদি কেউ করেও থাকেন উনি এটা পেতেন, আমরা নেগোসিয়েশনের লেভেলে যাবই না। যেখানে ডিসপিউট থাকবে, যেখানে কোনো কোশ্চেন রাইজ হবে যে লেনদেন হতে পারে, ওই লেভেলে আমরা যাবো না, এটা অলরেডি আমরা ডিসিশন নিয়েছি। এখানে স্ট্রেট কাট আছে, 1 বার টেন্ডার করি, 2 বার করি, 3 বার করি, 4 বার করি, যে অফিসিয়ালি টেন্ডার পাবে প্রসেস মেনে ওকেই দেবো, এবং টাকাটা অ্যাডভান্স আগে নিব ওনার কাছ থেকে। আমরা স্ট্রংলি হার্ড আর হার্ডার হবো। এই ক্ষেত্রে আমরা আগে টাকা জমা নেব,
ও যদি বিজনেস করতে চায় টাকা জমা দেবে, তারপরে হবে। এখন দুর্গাপুরে সব থেকে আলোড়ন হচ্ছে টোল নিয়ে। হেনিম্যান সারানির যে টোলটা আছে, সেই টোলটা আজকে প্রায় 1 বছরের উপরে কোনো টেন্ডার হচ্ছে না, এবং তার জন্যে কোটি কোটি টাকা পুরসভার ক্ষতি হচ্ছে। এই রকম করে বিভিন্ন সংবাদপত্রে আমরাও খবর করেছি, খবর বেরোচ্ছে। এই নিয়ে যখন আমরা পরশুদিন ধর্মেন্দ্র যাদবকে জিজ্ঞেস করলাম যে আপনাদের টেন্ডার না হওয়ার জন্যে এইটা কি নাম হচ্ছে যে পুরসভার ক্ষতি হচ্ছে, তখন উনি অভিযোগ করেন, মানে সরাসরি উনি চেয়ারে বসে একটা কথা বলেন যে কে কি বলছে আমরা জানি না, আগে যে প্র্যাকটিস ছিল আগে এটা সম্পূর্ণ মেয়ররা কন্ট্রোল করতেন, এবং আগে যে প্র্যাকটিস ছিল যে এমনি কাউকে টেন্ডার দিয়ে দেওয়া হতো, 3 মাস 4 মাস পরে কাজ করার পরে সে চলে আসতো, এসে সে বার্গেনিং করতো, নেগোসিয়েশন করতো, তাকে ছাড় দেওয়া হতো, এবং তারপরে আবার তাকে এক্সটেনশন দেওয়া হতো। 7খানা টোলের মধ্যে 5খানা টোল স্মুথলি চলছে, 2টোর মধ্যে ডিসপিউট ছিল, একটা চালু হয়ে গেছে, একটা বাকি আছে। উনি শুধু আপনাকে না, এর আগের যারাই মেয়র ছিলেন তাদের কথা উনি বলছেন যে এইখানে একটা কিছু মানে গোলমেল চলছিল। কি বলবেন আপনি? এটা আমি বলি, উনি কিন্তু জনপ্রতিনিধি নিশ্চয়ই। যে টোলের ব্যাপারে বলি, এখন বর্তমানে কটা টোল চলছে, কিভাবে চলছে আমার জানা নেই, কতদিন ধরে চলছে না। কিন্তু টোল থেকে যেটা হ্যানিম্যানের কথা বললেন, হ্যানিম্যানের 3,30,00,000 করে ছিল। এবারে হ্যানিম্যানের যে আমার পিরিয়ডটা আমি বলছি, আমার আগের আমার পিরিয়ডটা আমি অভিযোগই কোথায় উত্তর দিচ্ছি পরিষ্কার। আমি তার আগে আমি করলাম, ওর টেন্ডারটা নেওয়া ছিল আমার আগের বোর্ডের থেকে, এবং আগের বোর্ডে ও একটা হাইকোর্টের কাগজ দেখিয়ে পয়সাও দিত না, টোল ট্যাক্সটা চালাতো। ঠিক, মা তারা কি একটা ইয়ে আছে, যাই হোক XYZ। তো আমি একদিন গিয়ে দেখলাম টোলকে চালাচ্ছে, আমি তো তালা মারো। আমি তো জানেন যে আমি সবসময় গাড়ি করে গোটা এতেই চক্কর মেরে বেড়াতাম নানা কারণেই। তো বন্ধ করো, মালিককে আসতে বলো। তো মালিক আমাকে বললো যে তোমার হাইকোর্ট, আমার শুনো ভাই, হাইকোর্টে একটা করছে যে আমার হাইকোর্টের ব্যাপারে একটা জিনিস আমার মনে আছে, সেটা হচ্ছে হরেকৃষ্ণ কোনারের কথা, যে হাইকোর্টের অর্ডার আমি লাঙ্গলের ফলা দিয়ে তুলে দেবো। আচ্ছা, হ্যাঁ, এটা হরেকৃষ্ণ কোনার তখন কৃষক সভার থেকে উনি বলতেন। তখন বেশিরভাগ সব আগেকার দিনের বর্গাদারের এগেস্টে স্টে নিয়ে আসতো না। তো আমি বললাম যে আমি হাইকোর্টের অর্ডার নাগলের ফলা দিয়ে তুলবো না, তো কিন্তু তোমার টোল ট্যাক্সের এটা কিন্তু হাতুড়ি দিয়ে ভেঙে দেবো, পয়সা ফেলো, ব্যবসা করো। নিয়ে ও 3 লাখ টাকা 3 কোটি টাকা ওর আদায় করেছে, আমার পিরিয়ডটা আদায় করলাম। ঠিক তারপরে ওর যখন শেষ হলো, আমি টেন্ডারে গেলাম। টেন্ডারে পরেই ও করোনা ডিক্লেয়ার হয়ে গেল। করোনার সময় তো জানেন সব স্তব্ধ। তো আমি ওকে বললাম যে তোমার তো ভাই করোনা হলেও কারখানাগুলো তো চলছে, গাড়ি চলছে, তুমি পয়সা দেবে না কেন? তখন ডিবিসি চলছিল, এখন ডিবিসি স্ক্র্যাপ। আমি বললাম তো তোমাকে পয়সা দিতে হবে। তো পয়সা দিতে হবে, আর তখন টেন্ডার করতে গেলে আপনি দেখবেন আমি তো ওই ব্যুরোক্রেট না, আমার কিন্তু ফাইল পরিষ্কার আছে। সেখানে একটা আমি এফওকে দিয়ে একটা ফাইল ইনিশিয়েট করালাম, আমি নোট লেখো, কমিশনারকে দিয়ে লেখালাম, আমার কাছে এলো। আমার কাছে আসার পরে আমি সেটা 3 পৃষ্ঠা না 4 পৃষ্ঠার একটা নোট ছিল যে করোনা এসছে এইভাবে, করোনা কবে শেষ হবে আমরা জানি না, এটা দেবানো জয়ন্তী, এটা ওয়ার্ল্ড ওয়াইড এপিডেমিক, এবং এটা বন্ধ হয়ে গেলে হচ্ছে পার্টি কনসার্নকে, এবং আমি এখন যদি টেন্ডারে যাই সবাই নিতে পারবে না, তখন বেশিরভাগই কনভেন্স বন্ধ, যাতায়াত করতে পারছে না। তো আমার যে আছে তাকে যদি একটা রিজনেবল এতে বলে, তখন সে একটা দরখাস্ত ছিল যে আমাকে 10% বাড়িয়ে দিলে, এনহান্স করে দিল। আমারও যেহেতু 5 বছর ধরে আসছে, করোনা কিছু জানি না, করোনাতে গাড়ি কমে আছে, অতএব আনটিল ফার্দার অর্ডার 10% করে তাকে
দেওয়া হোক, এটা 20 সালের শেষে 21 সালের 21-এর তো শেষ দিকে আমি তখনও করোনার হয়নি, করোনা পিরিয়ডে 10% এনহান্স করে দেওয়া হয়েছিল হ্যানিম্যান ক্যামোডের, সেখানে 1 পয়সাও খরচ, এবং এটা ফাইলে আছে, নোট আছে। এবং আমি ওরা সবাই কিন্তু কর্পোরেশনে একটা কথা বলছে যে আমরা পলিটিক্যাল পারসন, আমরা মুখ দেখে কাজ করতে পারি। সাহেব কিন্তু যেহেতু টেকনিক্যাল পারসন এবং আমলা ছিলেন, উনি নোটশিটেই কাজ করতেন। সরকারি অফিস, ওর বক্তব্য, ওনার বক্তব্য হচ্ছে এখন যখন ওনাকে ঘেরার চেষ্টা হচ্ছে যে ওটা টেন্ডার না হওয়ার জন্যে কোটি কোটি টাকা পুরসভার লোকসান হচ্ছে, তখন ওনার বক্তব্য হচ্ছে যে টেন্ডার দিয়ে নেগোসিয়েট করে আবার তাদেরকে দেওয়া হয়েছে আপনাদের। এবারে আমি একটা প্রশ্ন করি, যে টেন্ডার না করে 2 বছরে 7 কোটি টাকা লস করা ভালো না যে লোকটা কাজ করছে সে 10% এক্সট্রা দিয়ে আমার কর্পোরেশনের যে ট্যাক্সটা আসছে 3 কোটি হোক 7 কোটি হোক, আজকে টোটাল হিসেব করলে দেখা হয়তো 10 কোটি টাকা হলে সেই 10 কোটি টাকা তো আমি জনগণের কাজে লাগাতে পারতাম। এইটা তো আমার ওন ফান্ডের হতো না। তো ওইখানেই তো বলছে যে আমরা এমন কাজ করব না যেখানে মানে উঠবে কাজ। শুনুন, এইসব টেন্ডার এখন তো কোনো কিছু নেই, টেন্ডার 1 মাসের মধ্যে কমপ্লিট করা যায়। আমি টেন্ডার করলাম, যে হলো হায়েস্ট হলো আমি তাকে দিয়ে দিলাম, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ওই যে বললো আমি অ্যাডভান্স নিয়ে দেবো, অ্যাডভান্সের ব্যাপারে হচ্ছে যে আমি তো অ্যাডভান্স যা বলবো তা ইচ্ছা হবে না। আমরা সাধারণত এখানে টোল ট্যাক্সটা কারা হয়, পিডব্লিউডি চালায়। পিডব্লিউডি একটা নর্মস আছে যে কিভাবে টেন্ডার হবে, কে পাবে এবং কত দিনের হবে, এবং এটা তো ক্যাশ আমি আদায় করব তারপর তো দেবো। আমি একটা বলতে পারি যে তোমাকে আমি প্রভিশনালি 1 বছরের জন্য দিলাম, উইথ কন্ডিশন যে 3 মাসের অ্যাডভান্স আমার কাছে থাকবে। মানে আমি জানুয়ারি মাসে দিয়ে দিলাম, তাকে বললাম যে নেক্সট ইনস্টলমেন্ট তুমি 1 মার্চ দেবে। তো 1 মার্চে এসে তো টাকা দিচ্ছে না, হাত জোড় করে তাকে ভাগিয়ে দাও। হ্যাঁ, আবার টেন্ডার করবে না, আবার টেন্ডারে যেতে হবে। কিন্তু একটা জিনিস হচ্ছে, কোনো ব্যবসায়ী, আপনি বলুন ব্যবসায়ী এসে যদি ব্যবসা বা চালু ব্যবসা থেকে কেউ টাকা না দিয়ে, আমার তো এখন 3 মাসের টাকা তো আমার কাছে সিকিউরিটি আছে, তো আমি 3 মাসের মধ্যে করে নেবো, সিকিউরিটিটা ফরফিট হয়ে যাবে, আমার তো লস হচ্ছে না। তার মানে আপনি বলতে চাইছেন যে সিকিউরিটি আর্নেস্ট মানি নেওয়া হোক, 3 মাসের অ্যাডভান্স নেওয়া হোক, টোল দেওয়া হোক, যদি না হয় প্রতি মাসে মাসে সে পয়সা দেবে। আমি 3 মাসের কাছে টাকা লো, আমি বলে দিলাম যে প্রতি মাসের 7 তারিখের মধ্যে তোমার আগের মাসের টাকা দেবে, না হলে তাকে নোটিশ করে বাদ দিয়ে দাও। 3 মাস বাকি 2 মাসের টাকা ফরফিট, 2 মাসের মধ্যে আমি আবার টেন্ডারে যাবো, কোনো অসুবিধা নেই। তাতে তো আমার হচ্ছে আজকে 10 কোটি টাকা তো লস হতো না, যেটা শুনলাম আমি 1 বছরের উপরে। আর আমার সঙ্গে যেটা হয়েছিল, করোনা হয়েছিল, করোনার জন্য 10% এক্সট্রা করে, এবং আমি জোর করে বলছি ফাইল যাই না, সে ফাইল অনেক সময় এদিক ওদিক হয়ে যায়, ফাইল রেখেছে, ফাইলে সবই লেখা। একটা সব থেকে বড় অভিযোগ আছে আপনার উপরে, সেটা আমি চাই যে খোলসা করে নিই, যদি আপনি আগামী দিনে আবার সক্রিয় রাজনীতিতে আসেন। সেটাই কথা বলছি আমি যেটা আমাদের কাছে খবর এলো, যে এরকম একটা টোলের ব্যাপারে কথা হলো আপনার সঙ্গে, একটা মারাত্মক অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে, সেটা হচ্ছে আপনি নাকি মাঙ্গলিককে 33 বছরের জন্য লিজ দিয়ে দিয়েছেন উইদাউট টেন্ডার করে। কি বলবেন আপনি? মাঙ্গলিকের তো 10 বছর মানে এর জন্য দেয়াই ছিল না। মাঙ্গলিকের যেটা হিসাব ছিল, প্রথমে সিপিএম এর আমলে 5 বছর দেওয়া হয়েছিল, তারপরে 2 বছর করে এক্সটেনশন করা হয়েছিল, তারপরে অপূর্ব মুখার্জি ওটাকে এখন আপনি নাকি 33 বছরের জন্য দিয়েছেন। এইটা নিয়ে আমরা যেটা শুনলাম যে তারা, আপনার যারা বিরোধী আছে কর্পোরেশনের মধ্যে, তারা বলছে যে এইটা নিয়ে সিও সাহেব নাকি ফাইল ঘাটাঘাটি করছে, কোনো পিএলআইবি হতে পারে, এবং এইটা নিয়ে জোর গুঞ্জন চলছে বাজারে যে এইখানে একটা বিরাট দুর্নীতি হয়েছে। আমি চাই আপনার একটা প্রতিক্রিয়া, কেন এটা আমার কাজ। একটা ওই একই বললাম, একই রেভিনিউ আদায়ের ব্যাপার, এবং যাকে দেওয়া হয়েছে সেখানে
কন্ডিশন করে দেওয়াটা আমার যেটুকু মনে আছে যে সেকেন্ড বিল্ডিং করা হবে। 49 লাখ রুপিসে অপূর্ব মুখার্জি যখন মেয়র ছিলেন উনি হাইক করে দিয়েছিলেন, কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে আপনি যেটা দিয়েছেন এবং যতদিনে ওয়াই শ্যামল কেন পাবেন, আর নতুন বিল্ডিং বানিয়েও আপনি যেটা মাঙ্গলিকটা দিয়েছেন সেইটাতে যে টাকায় উনি চালাচ্ছেন তার থেকে অনেক বেশি পুরসভার টাকা পাওয়ার কথা। এটা একটা অভিযোগ আমার মনে হয়েছে আপনার আমি খোলসা করা জানি না ওটা, কিন্তু এবারে মাঙ্গলিকের ব্যাপারটা কি টোটাল একটু মাঙ্গলিকের ব্যাপারটা হচ্ছে যা আছে ফাইলে আছে। ফাইলে আমি তো বললাম আমি কিন্তু ফাইলে কিন্তু নোট আমি নোটে লেখা আছে কি কারণে তার এক্সটেনশন আছে, কি আছে না আছে আইনত এবং ফিনান্সের, সেখানেও ফিনান্সের ইমপ্লিকেশন থেকে আরম্ভ করে। এবং আমি পরিষ্কার করে বলছি যে যদি ফাইল দেখা হয়, ফাইলটা ভালো করে পড়া হয় এবং ফাইলের জন্য এটা এইগুলোর জন্য গভর্নমেন্টের যদি কোনো কমপ্লেন হয়, গভর্নমেন্ট ইজিলি সেগুলো ইনকোয়ারি করতে পারে, অডিট করতে পারে। আমার মনে হয় ফাইলের মধ্যে এমন কিছু নেই যেটা বেআইনি হিসেবে দিনের জন্য দেওয়া হয়েছে 33 বছরের জন্য। মনে এটা লিজের ব্যাপার ছিল তো, হয়তো এরকম। কিন্তু এটা মনে হলো না যে এটা যদি গ্লোবাল টেন্ডারে যাওয়া যেত তাহলে, বা ওপেনলি যদি এটাকে টেন্ডার করা হতো, আরো লোকে পার্টিসিপেট করতো আর টেন্ডার প্রাইসটা হাইক হতো। অলরেডি ও তো তখন চালিয়ে যাচ্ছিল। কেন চালিয়ে যাচ্ছে, ও কেন চালিয়ে যাবে, এটা তো সবার প্রশ্ন। যে ফাইলে আমার মনে হচ্ছে, শোন, ফাইলে পরিষ্কার লেখা আছে, আমি ফাইলে পরিষ্কার লেখা, কারণ হচ্ছে যে আমার বক্তব্য আমলে ওইটা দেওয়া হয়েছিল, ওইটা তারপরে 2 বছর করে এক্সটেনশন করা হয়েছিল। এইটা কিন্তু একটা বড় রাজনৈতিক ইস্যু হতে চলেছে। আপনাকে আমি বলছি, আমি আপনাকে পেয়েছি বলে আজকে আমি না ঠিক আছে আমি বললাম খোলাসা করুন। এটা আমার খোলাসা বলছি, আমার কি কারণে এটা করা হয়েছে সেই কারণ দেখিয়ে। কারণ হচ্ছে যে আমাদের কাছে যেটা খবর আছে যে 2 বছরের জন্য প্রথমে দেওয়া হয়েছিল, তারপরে অপূর্ব মুখার্জি ওটাকে হাইক করে ওটাকে 49 লাখ রুপিস ইয়ারলি কিছু দিয়েছে, তারপরে নতুন বিল্ডিং তৈরি হয়েছে। এরপরে আপনি ওটাকে 2022-এ শেষ হওয়ার কথা ছিল, এখন নাকি 2036-এ শেষ হবে। এইটা বলছে যে এইটা কি করে হতে পারে। এটা আসুন কি হয়েছে না হয়েছে স্পেসিফিক, মানে আমি তো ফাইলে যেটা আমি বললাম, যে কোনো ফাইলে পরিষ্কার লেখা থাকবে যে এই কারণে এই জিনিসটা করা উচিত। আমার ফাইলে পরিষ্কার মানে একবারই মানে এটা স্পিকিং টার্মসে লেখা আছে। উইদাউট টেন্ডার কাউকে 33 বছরের জন্য ওইটা লোকেশনে দেওয়া যায়, সেটা আমার মনে হচ্ছে নিশ্চয়ই উইদাউট টেন্ডার না, টেন্ডার তো চলছিল তো সেটা। শুনুন, আমার বক্তব্য হচ্ছে আমার ফাইন্ডিংস যা কিছু লিখিত হবে ফাইলে আছে, এটাই বলছি। আচ্ছা, যাই হোক, মানে আমাকে কেউ জিজ্ঞেস করতে বলেছিল, আমার মনে হয়েছিল যে আপনাকে জিজ্ঞেস করতে বলেছিল। একটা জিনিস হচ্ছে যে নিশ্চয়ই তাদের একটা ইয়ে করতে পারে, কিন্তু আমার মনে হয় আমি এমন কিছু করিনি অ্যাট দি কস্ট অফ দি রেভিনিউ অফ দি কর্পোরেশন। উল্টোটা আমি বলি, একটা কথা বলি, আমি না ওইটা যে আমাদের বিজয় কুটির, বিজয় কুটির নিয়েও প্রশ্ন আছে। বিজয় কুটির মাসে 10,000 টাকা করে নিয়ে ইন্ডিপেন্ডেন্ট সারা জীবনের জন্য দিয়ে দেওয়া হয়েছে। আমি সেটা নিয়ে হাইকোর্টে গিয়েছিলাম, এভিকশনে অর্ডার নিয়ে এসেছিলাম, সেখানে শুয়ে পড়েছিল, আমি পুলিশ দিয়েও ওই করতে পারিনি। আমি চেষ্টা করেছি, সেখানে কোনো আইনি কিছু নেই, 10,000 টাকা এই বিজয় কুটিরকে দিয়ে দেওয়া আছে। আমি চেষ্টা, এবং আমি সবসময় আমি রেভিনিউ আদায়ের জন্যে অনেকের কাছ থেকে অনেক টাকায় আমি আদায় করেছি, ফাইন হিসেবে করেছি অনেকের কাছে। এবং আমি যা কিছু করেছি সেটা হচ্ছে ইন দি ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট অফ দ্য কর্পোরেশন এবং কর্পোরেট রেভিনিউ হিসাবে। এবং আমি কর্পোরেশনের আমার সময় পর্যন্ত ওন ফান্ডে আমি যেটুকু টাকা রেখে এসেছিলাম, সেটা একটা কর্পোরেশন ইজিলি আমি এমনভাবে রাখতাম যে 2-3 মাস যদি সরকারি আমি গ্র্যান্ট না পাই, আমি যেন মাইনেটা দিতে পারি। এইভাবে আমি, যেহেতু আমি রেভিনিউ ডিপার্টমেন্টে বড় বড় চাকরি করে এসেছি, এবং এইভাবে আমি রেভিনিউটা আমি আদায় করে গেছি। আমি যা করেছি সবসময় একটা কথা আমি জোর দিয়ে বলছি, দ্যাট ইজ দি ইন্টারেস্ট অফ দি কর্পোরেশন ফর দি ইন্টারেস্ট অফ দ্য রেভিনিউ আর্নিং অফ দি কর্পোরেশন ইন দি ইন্টারেস্ট অফ দি দুর্গাপুর। দুর্গাপুরের মানুষের জন্য কিছু যদি বলতে চান? না, দুর্গাপুরের মানুষকে ওটা বলবো যে দেখুন, দুর্গাপুরের শহর অন্যান্য শহরের তুলনায় একটু অন্যরকম।
যেটা আসানসোল কি বর্ধমান কিংবা বাঁকুড়া কি সিউড়ি, ওইটা তাই না, এটা প্ল্যান্ট সিটি। এবং এক একটা জায়গা, যেমন দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা নিজেদের প্ল্যান্ট সিটি, এর আগে এমএমসি ছিল, ওটা তো এখন ইয়ে হয়ে গেছে, এবিএল আছে, ডিপিএল আছে, এক একটা সিটি। অন্যান্য শহরের সঙ্গে দুর্গাপুরের চেহারাটা একটু অন্য টাইপের। অতএব দুর্গাপুরে এখনও যেটুকু আমাদের নাগরিক পরিষেবা এবং নাগরিক স্বচ্ছন্দ আছে, সেটা অন্যান্য জায়গার থেকে মান নিশ্চয়ই ভালো, অনেকটাই ভালো। কিন্তু আমরা যদি আর একটু ভালোভাবে এইগুলোকে জনগণের কাছে পৌঁছে দিতে পারি। আর দুর্গাপুরের নাগরিক স্বাচ্ছন্দ্য মূলত ব্যাপার হচ্ছে রাস্তাঘাট, ড্রেনেজ, ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিসিটি, এগুলো কোনোটাই দুর্গাপুরে এখনও পর্যন্ত অতটা ভেঙে পড়েনি। এবং আমাদের হতাশ হওয়ার কোনো কারণ আছে আমি মনে করি না। যারাই কর্পোরেশন চালাবেন, আমি আশা করি তারা নিশ্চয়ই সিনসিয়ারভাবে দুর্গাপুরের জনগণের স্বাচ্ছন্দ্য চিন্তা করে এবং চালাবেন। এবং তার সাথে সরকারের যে আছে, যে সরকারেরও তো একটা সীমিত ক্ষমতা আছে, যে সরকার আমার সরকারের দিকে হাঁ করে চলবে না, নিজস্ব কিন্তু রেভিনিউটা বাড়াতে হবে। দুর্গাপুরে মূলত যেটা আমি বলি, যে দুর্গাপুরে দেখবেন ট্রেড লাইসেন্স, আমি জোর করে বলছি, যারা ব্যবসা করেন 40% লোকও ট্রেড লাইসেন্স নেই। আমি দু একটা ইনস্টেন্স দিয়ে বলছি, ট্রেড লাইসেন্স দেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে, এখন বর্তমানে যেটা হচ্ছে, সব রেসিডেন্সিয়াল বাড়িতে গ্যারেজের থেকে একটা দোকান করে কমার্শিয়ালভাবে ইউজ করছে। সিটি সেন্টার এলাকাতে প্রচুর বাড়ি আছে, একতলা বাড়ি করেছে, তারপর 3তলা বাড়ি করে কমার্শিয়ালি ভাড়া দিচ্ছে, কিন্তু ট্যাক্সটা দেয় একতলা বাড়ি। ঠিক। এবং আমি যেটা বলি, কাউন্সিলরদেরকে বলতাম যে আপনারা দয়া করে 1-2 ঘন্টা ঘুরে এইগুলো নিয়ে আসুন, এটা বাজান। এবং এলাকাতে যে দোকানগুলো খুলছে, নতুন খুলছে, সেগুলো ট্রেড লাইসেন্সগুলো, তাদেরকে ট্রেড লাইসেন্সটা করান। আমি একটা বলি যে আমি রেগুলার, হয়তো জানেন, এখনও পর্যন্ত রেগুলার আমি বেশকে 3টে বাজার, মামলা বাজার, চণ্ডীদাস বাজার এবং দুর্গাপুর বাজারে যাতায়াত করি। এবং ওখানে চণ্ডীদাস বাজারে একটা চালের দোকানকে জিজ্ঞেস করলাম যে, আচ্ছা আপনি কতদিন করছেন? বলে আমার 30 বছরের দোকান। বলে ট্রেড লাইসেন্স আছে? না আছে। বলে না, ট্রেড লাইসেন্স সেটা কি? আচ্ছা, তারপরে আমি ওখানে গিয়ে সব বাজারের লোক দিকে নিয়ে মিটিং করেছিলাম, ট্রেড লাইসেন্স করতে, একটা কমিটিও হয়েছিল। পরবর্তীকালে ওখানে কাউন্সিলরকেও বলেছিলাম, তো জানি না। আর ট্রেড লাইসেন্স নেই মামলা বাজারেরও, তাই ট্রেড লাইসেন্স করা উচিত এবং তাতে কর্পোরেশনের ইনকাম। না, ট্রেড লাইসেন্স এবারে বলছি, আপনি বলুন যে আমি আপনার কাছ থেকে পরিষেবা চাইছি, যে আমার বাজার পরিষ্কার হবে, আমার রাস্তাঘাট ঠিক মতো হবে, এগুলো, অথচ আমি 1 পয়সাও ট্যাক্স দেবো না। এবং একটা জিনিস হচ্ছে, লোকাল গভর্নমেন্ট তাই যে আমি ট্যাক্স আদায় করে আপনাকে পরিষেবা দেবো। এবং সব থেকে এটা বড় জিনিস হচ্ছে, আমার ক্ষমতা আছে, আমি ট্যাক্স দেবো, এবং যার ক্ষমতা নেই তাকে আমি সেই পয়সাটি নিয়ে পরিষেবা দেবো। এইটা হচ্ছে মূল পলিসি সরকারের, 1 নম্বর। দ্বিতীয় নম্বর বলছি যে দুর্গাপুরে যেটা হচ্ছে আমাদের, আমি বারবার সরকারকেও বলেছিলাম যে আমাদের এখানে যে ভ্যালুয়েশন বোর্ড আছে, সেই ভ্যালুয়েশন বোর্ড থেকে লোক পাঠিয়ে এখানে কর্পোরেশনের করা উচিত। আপনি বলুন, আপনার এই যে বিল্ডিংয়ের যে ট্যাক্স, সেই ট্যাক্সটা আপনি বেশি, আমার তো মনে হয় যে আমি কম দিচ্ছি আমার যে বিধাননগরের বাড়িতে, বেশি হওয়া উচিত, নিশ্চয়ই বেশি হওয়া উচিত। আজকে আমি বলি যে আমরা বাজারে বেরিয়ে 20 টাকা দিয়ে 1 লিটার জল কিনে খেয়ে নিচ্ছি, তাই তো? কিন্তু মাসে 60 টাকা জলের ট্যাক্স দেবো, সে ট্যাক্সটা আমরা দেবো না। তার জন্যে কুকুর ধোবো, গাড়ি ধোবো, ধোবো, এই মানসিকতাটা চেঞ্জ করতে হবে। এই যে বাড়ি বাড়ি কালেকশনের জন্য আমি বলেছিলাম, এখানে কাউন্সিলররা আমাকে সবাই হই হই করে উঠলো, ওই করে, যে আমি সারাদিনে একটা বাড়িতে 5 জনের সংসারে মিনিমাম 200 থেকে 250 টাকা সবজি থাকে, তাই তো? তো সেইখান থেকে আমরা যদি একটা ভাঁড় করে দিই যে 2 টাকা করে ফেলে রাখবো, মাসে 60 টাকা, 60 টাকা না, আমি 50 টাকা করে নেবো, এটা আদায় করা যায় না? এটা মোটিভেট করা যায় না? কিন্তু এই মোটিভেশন করার জন্যে আমি অন্তত দুর্গাপুরে আমি যেসব কাউন্সিলের সাথে কাজ করেছি, কারোরই কোনো রকম ছিল না। 1-2জন হয়তো বাদ দিলাম, কিন্তু আমি তো জেনারেল বলছি। তো আমি যখন ওই সেগ্রিগেশনের কথা বলেছিলাম 30 টাকা করে আদায় করা হবে, কেন দিতে পারবে না?
এবং আপনি জানেন আমার এগেস্টে একটা কমপ্লেন ছিল, আমি নাকি এই যে বর্ষা বৃষ্টি হলে ত্রিপল দিতে চাই না। তো আমি সিএমকে বলেছিলাম, যে সিএম আমাকে বলেছিলেন, আরে সাহেব আপনি নাকি ত্রিপল দিতে চাইছেন না। আমার ম্যাডাম আমি দেবো না। বলছি কেন দেবেন না? তো আমি বললাম দেখুন ম্যাডাম, যে ত্রিপল যারা নেয় তারা প্রতিদিন সন্ধ্যেবেলায় 100 টাকা করে 60 খায়। তো বলুন আমার মাসে 3000 টাকা খায়, আর একটা মোটামুটি সস্তা ত্রিপলও কিনতে গেলে 200 টাকা একটা ত্রিপল হয়ে যায়। তো আমি যদি কাউন্সিলরে 200 টাকার ত্রিপলটা তাকে দিয়ে দেয়, বর্ষা আসছে 200 টাকার ত্রিপল দুদিন মদ খেতে পারবি নাহলে মারবো। তো উনি এরকম যখন হো করে হাসলেন, মমতা ব্যানার্জি গেছে, আমাকে অরূপ বিশ্বাস বললো যে সাহেব কি বললেন ম্যাডামকে, হাসছেন আপনার সাহেব, ম্যাডাম জানি আর আমি জানি। তখন হাসলো, বলে আচ্ছা আপনাকে জোড়াত করছি সাহেব আজকে স্যার আপনার সঙ্গে না আমাকে না রিয়েলি মানে সিএম এর আমার কতগুলো জিনিস আমার খুব ভালো মানে আন্তরিক লাগে। আজকে সাহেব আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, কেন সময়ের একটা মর্যাদা আছে। তবে এইটুকুনি বলতে পারি যে সাহেবের অভিজ্ঞতা এবং সাহেবের কাজ এবং সাহেবের যে স্পষ্ট কথাবার্তা হয়তো কারোর খারাপ লাগতে পারে, কিন্তু একটা কথা বলতে পারি যে দুর্গাপুরে যতদিন উনি কর্পোরেশনে ছিলেন, একটা কর্পোরেশনের একটা সিস্টেম, একটা নিয়ম, একটা নীতি, একটা ডিসিপ্লিন নিয়ে কাজ করার চেষ্টা করেছেন। এবং দুর্গাপুর যে প্রথম থেকে যেভাবে গড়েছে তাতে আমলা হিসাবে ওনার যে পরিষেবা মানুষ পেয়েছে, আমরা চাইবো যে দুর্গাপুরের মানুষ আগামী দিনেও ওনার অ্যাজ এ অ্যাডভাইজার হোক, অ্যাজ এ সক্রিয় রাজনীতি হোক, অ্যাজ এ মানে এক্সপার্ট হিসাবে হোক, পরিষেবা এবং মানে সাজেশনগুলো যাতে পেতে থাকে এবং আগামী দিন উনি আরও সুস্থভাবে সক্রিয়ভাবে আমাদের মাঝে থাকতে পারেন, এই শুভকামনা দিয়ে আজকে এই স্বল্প সময়ের জন্যে উনি আমাদের জন্য সময় বার করলেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে এত অস্বস্তিকর প্রশ্নের উত্তর যিনি যত পরিষ্কারভাবে দিলেন। রাজনৈতিক নেতাদের কাছে আমরা এটাই চাই যে যারা সমালোচনা করছে বা যারা প্রশ্ন করছে তারা আপনার শত্রু নয়, তারা আপনার বন্ধু, তারা আপনার শুভাকাঙ্ক্ষী। তাদেরকে অ্যাভয়েড না করে তাদেরকে ফেস করুন, মানুষকে ফেস করুন। আপনাদের কেউ কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। মানুষের কাছ থেকে আড়ালে চলে গেলে আর গা ঢাকা দিয়ে দিলে কিন্তু আপনি পার পেয়ে যাবেন না। স্যার আরেকবার আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি এসে আমাদেরকে সময় দিলেন এবং আমাদের যারা দর্শকরা আছে তাদের অনেকগুলো প্রশ্ন যারা সরাসরি আপনাকে করতে পারলো না আমাদের মাধ্যমে করলো, এবং আশা করি তারা আপনার উত্তরে সন্তুষ্ট হয়েছে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এই আরেকবার বলে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। আমি শেষ করে বলছি যে দুর্গাপুরের জনগণের উদ্দেশ্যে বলা যে আগামী আমাদের পুজোর মরশুম এসে গেছে, সকলে পুজো ভালো করে কাটান, আনন্দে কাটান, ভালো থাকুন। এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আমি যতদিন সুস্থ থাকব দুর্গাপুরের স্বার্থে, দুর্গাপুরের জনস্বার্থে যেটুকু আমার তরফে করার দরকার, সহযোগিতা করার দরকার বলুন, আমি সবসময় করব। দুর্গাপুরের ভালো হোক এটা আমার চিন্তা। তার কারণ হচ্ছে যে দুর্গাপুরের অনেকে জন্মেছেন, আমি দুর্গাপুরের জন্ম দেখেছি এবং দুর্গাপুরে যখন প্রথম বিজলি বাতি জ্বলে নদীর পাড়ে দাঁড়িয়ে কিন্তু প্রথম দিন তখন হয়তো খুব বাচ্চা ছিলাম, দেখেছি। অতএব দুর্গাপুরের ভালো হলে খুব আনন্দ লাগে। এবং আমি কয়েকদিন আগে দেখলাম যে 6টা শহরের মধ্যে দুর্গাপুরের নাম আছে, যেখানে নাগরিক স্বাচ্ছন্দ্য আছে। খুব ভালো লাগলো যে হ্যাঁ 6টার মধ্যে তো দুর্গাপুর আছে। আমি চাই যে দুর্গাপুর 1 নম্বরে থাকলে আনন্দ পাবো। এবং আপনাদেরকে বলছি, আপনারা যে কোনো সময় আমার টেলিফোন খোলা থাকে, যে কোনো ধরনের যদি মনে করে থাকেন আপনাদের কোনো কাজে আমি আসতে পারবো, আমার সাথে যোগাযোগ করবেন। আমি সবসময় আপনাদের স্বার্থে আমি আপনাদের পাশে আছি। সকলকে আমার ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন স্যার। ঠিক আছে। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন
এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।